সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? স্যার আপনি তো হ্যাঁ, আমার আমি ফোনটা বলে আলহামদুলিল্লাহ আছি ভালো। পড়াশোনার কি অবস্থা? শুরু করছেন নাকি করবেন? শুরু আসসালামু করছেন? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা শুরু করছেন? বিগত প্রশ্ন পড়তে বলছিলাম। পড়ছেন কে? বিগত বিসিএস এর লিখিত প্রশ্ন আর প্রিলির প্রশ্ন পড়ার জন্য বলছিলাম। পড়ছেন কে? আল্লাহ স্যার চাইলে কথা হঠাৎ বলা করে একদিন আপনিও বিসিএস ক্যাডার হয়ে যাবেন। আল্লাহ চাইলে। কিন্তু যেই লোকটা প্রতিদিন 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা করে টেবিলে সময় দিচ্ছে, তারে না চাইয়া আল্লাহ হঠাৎ আপনারে বিসিএস ক্যাডার হয়ে যাওয়াটা কেন চাইবে? স্যার মোটামুটি পড়ছি স্যার। কয়টা পড়ছেন? স্যার বিগত স্যার বিসিএস এর মোটামুটি সবগুলোই পড়াশোনা আছে। লিখিত প্রশ্ন দেখছেন? না স্যার, সরি স্যার, লিখিত প্রশ্নটা দেখিনি স্যার। প্রিলির প্রশ্ন সব দেখছেন? জি স্যার। আজকের ক্লাস নিয়ে আমরা যা পড়বো, এই ক্লাস থেকে আসা কোনো প্রশ্নের কথা বলেন তো। এখান থেকে একটা দুইটা, যেকোনো একটা দুইটা প্রশ্ন বলেন যে এটা আসছে পরীক্ষায়। এই মুহূর্তে স্যার রেডি কেউ করা আর নেই। বললেন না যে আপনার কাজ কি, তা আপনি তো পড়াইবেন, আমরা বলবো কেন? অবশ্যই বিগত প্রশ্ন দেখে তারপরে প্রস্তুতি শুরু করা উচিত। আমি একেবারে ডিটেইলস এক্সপ্লানেশন বলছিলাম আপনাদেরকে, এবং এইভাবেই প্রোক্রাস্টিনেশন, আরে পড়ে ফেলবো একদিন হঠাৎ করে, এভাবে একদিন হঠাৎ করে ক্যাডার হয়ে যাব, এভাবে একদিন হঠাৎ করে সব শেষ হয়ে যাবে, এই আশায় যদি বসে থাকেন, এইভাবে আপনি আপনার নিজের জন্য ক্ষতির কারণ হবেন। বুঝতে পেরেছেন? দেখা যাক কি হয়। অন্তত পড়ে ফেলেন। টাইম নিবেন, একটা টাইম ফ্রেম ঠিক করবেন যে আমি আগামী ৩ দিনের মধ্যে বিসিএস এর সব লিখিত প্রশ্নগুলো পড়ে ফেলবো। আগামী পরবর্তী ৭ দিনের মধ্যে আমি বিগত বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার সকল প্রশ্ন ব্যাখ্যা সহ উত্তর পড়ে ফেলবো। ব্যাস, এইটুকু একটা টার্গেট নিবেন। এভাবে পড়লে হবে, আর নয় কোনোদিনই হবে না। অর্থাৎ যদি আপনি ডিসিশনটাই শুধু মনে নিয়ে বসে থাকেন তাহলে কোনো লাভ হয় না। প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নের জন্য যদি আপনি এটা প্ল্যান করেন, রুটিন আছে কারো টেবিলে? পড়ার টেবিলে রুটিন আছে? এ ভাই কথা বললেন, আপনাদের জন্য বিদ্যাবাড়ি জুম কিনছে। এই জুমটা 2,40,000 টাকা শুধু পেমেন্ট করে এই জুমের জন্য। এটা চাইলে জি স্যার ফ্রিতেই আছে, তবে বাস্তবায়ন নাই। চেষ্টা করছেন কখনো? ভাঙছেন কখনো এই রুটিনটা বানানোর পরে? ভাঙা হয়েছে স্যার, তবে রুটিন বানাইছি কিন্তু শতভাগ মানতে পারি না। শুরু করেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। চলেন আমরা পড়ায় চলে ইনশাআল্লাহ। যাই। আপনাদের ইচ্ছা, বাকিটা যদি মনে করেন যে আল্লাহ আপনারা ক্যাডার বানাইবে, বিশেষ আত্মীয় স্বজন তার, আপনারা কেউ এই কারণে চান্স পেয়ে যাবেন, তাহলে আলাদা কথা। বাট যদি পড়াশোনা করে কিছু করতে চান, তাহলে তো যে আপনার চেয়ে বেশি পড়তেছে এখন, তাকে আপনার বিট করতে হবে। অর্থাৎ তার চেয়ে বেশি পড়ে তাকে ছাড়াই যেতে হবে। তারপর না আপনি আলাদা করে কিছু পাইবেন। আসেন তো ১ম যেটা নিয়ে আমরা কথা বলব সেটা কি? সেটা হলো আমাদের মুঘল শাসন ২য় পর্ব। আগের দিনের মতো খাতা ল্যান্ডস্কেপে নিবেন এবং খাতা ২ ভাগে ভাগ করে ফেলবেন। ল্যান্ডস্কেপ মানে তো বুঝছেন, আড়াআড়ি করে খাতা নিবেন, লম্বালম্বি না। ক্যামেরায় একজনকেও দেখা যাচ্ছে না। অন্তত ২-৪ জন ক্যামেরা চালু করেন। যদি ফিজিক্যাল ক্লাস হতো তখন আপনারা আসতেন না ক্লাসে। আমি বুঝি না এরকম কেন আপনারা? ফিজিক্যাল ক্লাসে লোকজন আসতেন না, তখন কি নাক মুখে গামছা বেঁধে আসতেন? আর যদি কেউ পর্দা করেন তাহলে সে বোরকা পরে আসতেন। এখনো ওরকম নেকাব পরে ক্যামেরার সামনে বসতেই পারেন। আর যদি ফুল টাইমটা আপনি ক্যামেরা ধরে টেবিল চেয়ারে বসে একটা ক্লাস করেন, একেবারে অফলাইন ক্লাস করলে, আমাদের এখানে এসে ক্লাস করলে যেমন হতো, একেবারে ওরকম আউটপুট পাবেন গ্যারান্টেড। তো আমরা বলবো হলো কি নিয়ে, মুঘল শাসন ২য় পর্ব থেকে শুরু করব। মুঘল শাসন ২য় পর্ব। এই ২য় পর্বের শুরুটা কিভাবে? ২য় পর্বের শুরুটা হলো যখন আমাদের হুমায়ুন সাহেব চলে গেছিলেন পারস্য সম্রাটের আশ্রয়ে, ওইখান থেকে তিনি ফিরে আসলেন। এবং ফিরে আসলে দিল্লিতে আবারও মুঘল শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলো। কিন্তু বাংলায় তখনও মুঘলরা নিয়ন্ত্রণ বা দখল নিতে পারে নাই। তার শুরুটা কোথায়? শুরুটা হলো দিল্লিতে। শুরুটা কোথায়? শুরুটা হলো দিল্লিতে। দিল্লিতে শুরুটা কখন ফিরে আসেন উনি? ফিরে আসেন ১৫০০, এই মিউট করে দেন। কার যেন ফুসফুস করে শ্বাস-নিঃশ্বাসের শব্দ শুনতেছি খালি। ১৫৪০ সালে চলে গেছিলেন ইয়ে, আর ফিরে আসলেন ১৫৫৫ সালে। এবং ৫৫ সালে ফিরে আসার পর এই ১৫৫৫ থেকে
1857 সাল পর্যন্ত মুঘল শাসন দ্বিতীয় পর্বটা টিকে ছিল। এবং ফিরে আসলে এই সময় প্রথম ঘটনা হলো দিল্লিতে। ফিরে আসলে এই সময়ের প্রথম ঘটনা হলো দিল্লিতে। দিল্লিতে ফিরে আসলেন কে? ফিরে আসলেন হলো দিল্লিতে হুমায়ুন সাহেব। দিল্লিতে ফিরে আসলেন কে? ফিরে আসলেন হুমায়ুন। ওনাকে দিয়েই আজকের ক্লাস আলোচনা আমাদের শুরু। হুমায়ুন ফিরে আসেন কখন? হুমায়ুন ফিরে আসেন 1555 সালে। ফিরে আসার পরের বছর 1556 সালে হুমায়ুন তার লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা যায়। ওই সময়টাতে বাংলায় যাদের শাসন চলছিল সেটার নাম আফগান শাসন। অর্থাৎ আফগানরা তখনও বাংলা শাসন করছিল। বাংলা দখলে মুঘলরা তখন পর্যন্ত নিতে পারেনি। বাংলা তখন পর্যন্ত মুঘলরা দখলে নিতে পারেনি। এইটা হলো একটা পর্ব। দ্বিতীয় পর্ব হুমায়ুন 1556 সালে এটা করলেন। তারপরে 1556 সালে হুমায়ুন মারা গেলে ক্ষমতায় আসেন জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ক্ষমতায় আসেন জালালউদ্দিন মোহাম্মদ আকবর। জালালউদ্দিন মোহাম্মদ আকবর। দেখছেন? ক্ষমতায় আসলেন কে? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আকবর সিংহাসনে বসলে তাকে বলা হয় দিল্লির শ্রেষ্ঠ মুঘল সম্রাট। এবং তিনি ক্ষমতায় ছিলেন 1556 থেকে 1605 সাল পর্যন্ত। মাত্র ৪৯ বছর একটানা তিনি দিল্লির সিংহাসনে ছিলেন। 1605 সাল থেকে মানে 1556 থেকে 1605 পর্যন্ত ৪৯ বছর আকবর দিল্লির সিংহাসনে ছিলেন। এবং আকবরের শাসনামলে প্রথম যে ঘটনাটা ঘটে আকবরের শাসনামলে 1556 সালে বাংলার উপর দখল ফিরিয়ে নেওয়ার জন্য হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পরীক্ষায় প্রশ্ন আসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় কখন? উত্তর সম্রাট আকবরের শাসনামলে। এর মাধ্যমে কি হয়? বাংলার উপর মুঘলরা তাদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করে। এবং সম্রাট আকবরের সময় বাংলার যে অঞ্চলটা মুঘলরা দখলে নিতে পেরেছিল সেটা তো নিছে। আর যেটা নিতে পারে নাই ওই অঞ্চলটা শুরু হয়েছিল বারো ভূঁইয়াদের শাসন। এবং সেই অঞ্চলটা হলো আমাদের বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকা। আমি একটু বুঝাই বলি তাহলে আরেকটু ক্লিয়ার বুঝবেন যদি মানচিত্রের মধ্যে বুঝাই বলি। এই হলো আমাদের ভারতবর্ষের তৎকালীন মানচিত্র। এই মানচিত্রের এই অংশটা হলো পাকিস্তান বর্তমান। আর ডান পাশে এইখানটাতে হলো আমাদের বাংলাদেশ। আর এই পাশটা হলো আসাম, ত্রিপুরা, আর এইটা হলো ভারতের পশ্চিমবঙ্গ। তো মুঘলরা কি করছে? দ্বিতীয়বার যখন ফিরে আসছে এই অঞ্চলটা নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে নাই। এই পর্যন্ত এসে পৌঁছাইছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধের সময়। তো আস্তে আস্তে এই পর্যন্ত আসলে এই এলাকাগুলো দখল করলো, বাট ডান পাশটা তখনও মুঘলরা নিয়ন্ত্রণে নিতে পারেন নাই। ফলে এই অঞ্চলটাতে শুরু হলো আর একটা স্বাধীন শাসন আফগানদের পরে। সেটা শুরু করেছিল বারো ভূঁইয়া নামে কিছু জমিদাররা। এইটাই পরীক্ষায় প্রশ্ন আসে, বারো ভূঁইয়াদের উত্থান ঘটে কার শাসনামলে? এটা বিসিএস পরীক্ষার একটা পেইড কোশ্চেন। বারো ভূঁইয়াদের উত্থান ঘটে কার শাসনামলে? উত্তর, বারো ভূঁইয়াদের উত্থান ঘটে সম্রাট আকবরের শাসনামলে। সম্রাট আকবরের শাসনামলে আর কি ঘটে? সম্রাট আকবরের শাসনামলে আর কি ঘটে? সম্রাট আকবরের শাসনামলে কোন ঘটনা ঘটেছিল? বারো ভূঁইয়াদের উত্থান ঘটে। সম্রাট আকবরের শাসনামলে আর কি ঘটেছিল? সম্রাট আকবরের শাসনামলে আর যেটা ঘটেছিল সেটা হলো সম্রাট আকবর বাংলা সাল বা বাংলা নববর্ষ উৎসব চালু করেন। বাংলা সাল বা বাংলা নববর্ষ উৎসব চালু করেন কে? উত্তর, সম্রাট আকবর। সম্রাট আকবর জিজিয়া কর রহিত করেন। অমুসলিমদের কাছ থেকে মুসলমানরা একটা ট্যাক্স নিত, সেটার নাম ছিল জিজিয়া কর। এই জিজিয়া কর রহিত করেন কে? উত্তর হলো সম্রাট আকবর। তিনি জিজিয়া কর রহিত করেন। এবং সম্রাট আকবর নিজে নিজে একটা ধর্ম চালু করেছিলেন যেটার নাম দ্বীন-ই ইলাহি ধর্ম। আপনারা প্রত্যেকের নাম এডিট করে 00 লিখে রাখেন। তাহলে আর আমি আপনাদের নামও চিনতে পারবো না, দেখতেও পারবো না, আপনারা ফুল পর্দায় থাকতে পারবেন। ছেলেরাও এরকম করে ক্যামেরা বন্ধ করে রাখা লাগে। আমি কি ক্লাস খালি ক্যামেরারে করাবো? ক্যামেরা আর কম্পিউটার? দ্বীন-ই ইলাহি ধর্ম চালু করেছিলেন কে? উত্তর হলো সম্রাট আকবর।
এবং সম্রাট আকবরের শাসনামলে বাংলার নাম রাখা হয় সুবা বাংলা। পরীক্ষায় প্রশ্ন আসে, বাংলার নাম সুবা বাংলা রাখেন কোন মুঘল শাসক? উত্তর, সম্রাট আকবর বাংলার নাম রেখেছিলেন সুবা বাংলা। এবং সম্রাট আকবরের শাসনামলে বাংলায় কি হলো? বাংলায় শুরু হলো 12 ভূঁইয়াদের শাসন। 12 ভূঁইয়া কারা? কিছু জমিদার। 12 সংখ্যা দিয়ে অনির্দিষ্ট সংখ্যাকে বোঝায়, এটা কোনো ফিক্সড সংখ্যা না। 12 ভূঁইয়া কারা? ভাটি অঞ্চলের অনির্দিষ্ট সংখ্যক জমিদার হলো 12 ভূঁইয়ারা। 12 ভূঁইয়া কারা? 12 ভূঁইয়া হলো ভাটি অঞ্চলের অনির্দিষ্ট সংখ্যক জমিদার। ভাটি অঞ্চল কোনগুলা? ওই যেগুলায় দাগ দিয়ে দেখাইলাম এতক্ষণ, আমাদের এই পাশ ঢালু অঞ্চল, এদিকের তুলনায় আমাদের এই পাশ ঢালু, এটাকে বলে এই জন্য ভাটি অঞ্চল। এই অঞ্চলগুলার অনির্দিষ্ট সংখ্যক যে জমিদাররা আছে এদের বলা হয় 12 ভূঁইয়া। এই জমিদারদের বিশেষত্ব কি? এরা মুঘলদের বশ্যতা স্বীকার করেনি, অর্থাৎ মুঘলদেরকে ট্যাক্স দিয়ে তাদের আন্ডারে থাকতে রাজি হয় নাই। ফলে মুঘলরা এদের কাছে সৈন্য পাঠাইতো বারবার, আর মুঘলদেরকে এইখান থেকে তাড়ায় দিত এরা বারবার যুদ্ধ করে। তো এরা কি করছে? এরা মুঘলদের বশ্যতা স্বীকার করেনি। মুঘলদের বশ্যতা স্বীকার করেনি। দেখছেন, মুঘলদের বশ্যতা স্বীকার করেনি। তো 12 ভূঁইয়াদের নেতা বলা হয় কাকে? উত্তর, 12 ভূঁইয়াদের নেতা বলা হয় ঈসা খাঁ। ঈসা খাঁয়ের রাজধানী ছিল কোথায়? উত্তর হলো সোনারগাঁ। ঈসা খাঁয়ের রাজধানী ছিল সোনারগাঁ। আর 12 ভূঁইয়াদের নেতা ঈসা খাঁয়ের পরে ওনার পুত্র ছিলেন মুসা খাঁ। এই মুসা খাঁ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, বাট তার সময় 12 ভূঁইয়ারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপরে 12 ভূঁইয়াদের মধ্যে আরো আলোচিত যারা জমিদার ছিল তার মধ্যে একজন হলো যশোরের একজন জমিদার, নাম রাজা প্রতাপাদিত্য। ওনাকে নিয়ে আপনারা হয়তো বাংলা সাহিত্যের পড়াটা মনে আছে। বাংলা সাহিত্যে একটা গ্রন্থ আছে রাজা প্রতাপাদিত্য চরিত, এটা ওনাকে নিয়ে লেখা, রাজা প্রতাপাদিত্য। ফারহানা খাতুন, শামসুন নাহার আপু, টিএস তাশরিফ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একজন সাদিয়া সুলতানা, যাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে একটা কথা বলছি সেটা আপনি রাখছেন। স্যার, নরমালি আমার আপনি কথা ভাটি অঞ্চলের অনির্দিষ্ট সংখ্যক জমিদার কি বৃদ্ধি পায়? কি পায়? মানে ওই যে বাংলা অঞ্চলে অনির্দিষ্ট সংখ্যক কি জমিদার বৃদ্ধি পায় ভাটি অঞ্চলে? আরে এরা মুঘলদের বশ্যতা স্বীকার করেনি, অর্থাৎ এরা আগে থেকেই শাসন করছিল। যখন মুঘলরা কিছু অংশ নিয়ন্ত্রণে নেয়, বাকি অংশগুলো এরা বলছে যে আমরা কারো আন্ডারে যাব না, আমরা স্বাধীনভাবে চালাবো, এই আর কিছু না। বুঝছেন নাকি বোঝেন নাই? বুঝতে পারছি স্যার। এছাড়া যশোর ছাড়া আমাদের যে মুন্সিগঞ্জ আছে, এটার নাম ছিল আগে বিক্রমপুর। এই বিক্রমপুরের যে জমিদার ছিল তার নাম কেদার রায়। এইসব জমিদাররা স্বাধীনভাবে নিজ নিজ অঞ্চল শাসন করছিল। তারা মুঘলদেরকে কোনো ট্যাক্স দেওয়ার জন্য রাজি ছিল না। ক্লিয়ার? ওকে, তো পরের যেটা কথা সেটা হলো আমাদের সেকেন্ড পার্ট। সম্রাট আকবরের মৃত্যুর পরে ক্ষমতায় আসলেন কে? সেলিম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। এবং জাহাঙ্গীর যখন ক্ষমতায় আসলেন, সেলিম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, এবং এই জাহাঙ্গীর সাহেব যখন ক্ষমতায় আসলেন তিনি এসে কি করলেন? সম্রাট জাহাঙ্গীর তার শাসনামলে প্রথমেই 12 ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করেন। এটাও পরীক্ষায় প্রশ্ন আসছে, পেইড কোশ্চেন একটা। 12 ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করেন কে? উত্তর, 12 ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করেন সম্রাট জাহাঙ্গীর। কত সালে 12 ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করা হয়েছিল? উত্তর, 1612 সালে।
1612 সালে বারো ভূঁইয়াদেরকে চূড়ান্তভাবে দমন করা হয়। 1612 সালে বারো ভূঁইয়াদেরকে চূড়ান্তভাবে দমন করা হয়। বারো ভূঁইয়াদেরকে চূড়ান্তভাবে দমন করা হয় কখন? উত্তর 1612 সালে। 1612 সালে বারো ভূঁইয়াদেরকে চূড়ান্তভাবে দমন করা হয়। স্যার, বারো ভূঁইয়ারা কি ঐক্যবদ্ধভাবে মোগলদের প্রতিহত করছিল নাকি যার যার ঐক্যবদ্ধভাবেই। হুম হুম ওকে। তো 1612 সালে বারো ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করা হয়। এরপরে আরেকটা ঘটনা কি ঘটে? আরেকটা হলো সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলায় সুবাদারি শাসন শুরু হয়। অর্থাৎ এই বারো ভূঁইয়াদেরকে বাংলা থেকে তাড়াই দিয়ে এইখানে শাসন শুরু করে সুবাদার নামে শাসনকর্তারা। কারণ বাংলার নাম ছিল সুবা বাংলা। সুবা শব্দের অর্থ প্রদেশ। সুবা বাংলার যে শাসনকর্তা তার পদবি হয় সুবাদার। সুবা বাংলার যে শাসনকর্তা তার পদবি হয় সুবাদার। অর্থাৎ বাংলায় এই সুবাদারদের শাসন শুরু হয় 1608 সালে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, বাংলায় সুবাদারদের শাসন শুরু হয় কখন? উত্তর 1608 সালে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। এটা হয় কখন? সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। সম্রাট জাহাঙ্গীরের শাসনামলের এই ঘটনা। ওকে। এরপরে আসেন আরেকটা লিখবেন, সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ভারতবর্ষে প্রথম ইংরেজদের আগমন ঘটে। পরীক্ষায় প্রশ্ন আসে, ভারতবর্ষে প্রথম ইংরেজদের আগমন ঘটে কার শাসনামলে? উত্তর, ভারতবর্ষে প্রথম ইংরেজদের আগমন ঘটে সম্রাট কার শাসনামলে? সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। ভারতবর্ষে প্রথম ইংরেজদের আগমন ঘটে। ভারতবর্ষে প্রথম ইংরেজদের আগমন ঘটে কার সময়? উত্তর, সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। প্রথম ইংরেজদের আগমন ঘটে। ভারতবর্ষে প্রথম ইংরেজদের আগমন ঘটে কখন? উত্তর হলো আগমন ঘটে, ভারতবর্ষে প্রথম ইংরেজদের আগমন ঘটে কখন? উত্তর, ভারতবর্ষে প্রথম ইংরেজদের আগমন ঘটে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। কত সালে? 1608 সালে। এতটুকুই এখান থেকে ঘটনা লিখবেন, ব্যাস শেষ। এইবার চলে আসেন বাংলার দিকে। বাংলায় নজর দেই। বাংলায় যে শাসনটা শুরু হলো সেটার নাম হলো সুবাদারি শাসন। সেটার নাম হলো সুবাদারি শাসন। লিখবেন সুবাদারি শাসন। লিখছেন? সুবাদারি শাসনটা কি? সুবা বাংলার যে শাসনকর্তা তাকে বলা হয় সুবাদার। এই সুবাদারদের হাতে যে শাসন ব্যবস্থা সেটার নাম হলো সুবাদারি শাসন। শুরু হয় কখন? 1608 সালে। চলে কত পর্যন্ত? চলে 1717 পর্যন্ত। দিল্লি থেকে ঠিক করে দেওয়া হতো সুবাদার কে হবে বাংলার, এবং এই সুবাদার এসে বাংলা শাসন করতেন। এই হলো আমার সুবাদারি শাসন স্যার, ব্যবস্থা। বলেন স্যার। সুবাদার বলতে কি বোঝায় স্যার? সুবাদার বলতে কি বোঝায়? সুবাদার বলতে আমারে বোঝায়। এতক্ষণ ধরে 3-4 বার বললাম যে সুবাদার মানে ওই যে গোল দাগও দেওয়া আছে সুবা বাংলা, এইটার যে শাসনকর্তা ওনার পদবী হলো সুবাদার। সুবা বাংলার যে শাসনকর্তা ওনার পদবী হলো সুবাদার। বাকিরা বুঝছেন? ওইটাই আমি আপনাদের অন্তত চেহারা সুরত দেখলে বুঝতে পারতাম যে আপনি বুঝছেন নাকি এন্টিনার বাইরে দিয়ে গেছে। মানুষ তাকায় থাকলে বুঝতে বোঝা পারছি যায় না স্যার। যে আমি বুঝছি না, বুঝি নাই, স্যার বা আপনি বুঝতে আসেন কিনা। পারছি স্যার। বাট বাকিদের তো বুঝবো না কিছু। এই হলো কথা। যাই হোক, সুবাদারি শাসন কখন শুরু হয়? 1608 সালে। চলে কত পর্যন্ত? বুঝছেন সাদিয়া আপু? বোঝা গেল? জি, বুঝতেছি। আচ্ছা, হ্যাঁ। তাহলে 1608-এ সুবাদারি শাসন শুরু হয়, চলে 1717 পর্যন্ত, এবং বাংলার
প্রথম সুবাদার হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছিল এনার নাম সুবাদার ইসলাম খান চিশতি। এই প্রশ্নটা বিসিএস পরীক্ষা আসছিল যে বাংলার প্রথম সুবাদার হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়। উত্তর, বাংলার প্রথম সুবাদার হিসেবে নিয়োগ দেওয়া হয় সুবাদার ইসলাম খান চিশতিকে। বাংলার প্রথম সুবাদার হিসেবে নিয়োগ দেওয়া হয় কাকে? উত্তর, সুবাদার ইসলাম খান চিশতিকে। সুবাদার ইসলাম খান চিশতিকে বাংলার প্রথম সুবাদার হিসেবে নিযুক্ত করা হয়। দেখছেন, সুবাদার ইসলাম খান চিশতি। উনি ঢাকায় আসেন কখন? 1608 সালে। এসে উনি 1610 সালে ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করেন। ঢাকাকে সুবা বাংলার বা বাংলা প্রদেশের রাজধানী ঘোষণা করেন। ঢাকাকে সুবা বাংলার বা বাংলা প্রদেশের রাজধানী ঘোষণা করেন কে? ঘোষণা করেন সুবাদার ইসলাম খান চিশতি। ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করেন। ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করেন কে? উত্তর হলো সুবাদার ইসলাম খান চিশতি। ইনি হলো ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করেন। এরপরে এখান থেকে প্রশ্ন আসে, ঢাকার নামকরণ করেছিলেন কি? উনি ঢাকার নামকরণ করেছিলেন সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর। এটাই পরীক্ষায় প্রশ্ন আসে, ঢাকার পূর্ব নাম কি ছিল? উত্তর, ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। এবং এই ঢাকা সম্পর্কে আরো লিখবেন যে ঢাকায় বিখ্যাত ধোলাইখাল খনন করেন কে? ঢাকার বিখ্যাত ধোলাইখাল খনন করেন সুবাদার ইসলাম খান চিশতি। ঢাকার বিখ্যাত ধোলাইখাল খনন করেন কে? ধোলাইখাল খনন করেন সুবাদার ইসলাম খান চিশতি। লিখেন সুবাদার ইসলাম খান চিশতি ঢাকার বিখ্যাত ধোলাইখাল খনন করেছিলেন। এইখানে কয়েকটা সাল লিখবেন, সেটা হলো ঢাকা রাজধানী হয়েছে এ যাবৎকালে কতবার? উত্তর, ঢাকা রাজধানী হয়েছে এ যাবৎকালে মোট 5 বার। কবে কবে? 1610। এরপরে ঢাকা রাজধানী হয় 1660। এরপরে রাজধানী হয় 1905। এরপরে রাজধানী হয় 1947 সালে। আর ফাইনালি ঢাকা রাজধানী হলো 1971 সালে। তবে 71-এ ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। আর এর পূর্বে যতবার ঢাকা রাজধানী হয়েছে তখন হয়েছিল ঢাকা বাংলার রাজধানী। বাংলাদেশের হয় একবার, আর বাংলাদেশের হয় একবার, আর বাংলার রাজধানী হয় 4 বার। লিখছেন? ওকে, নেক্সট আসেন পরের যে ঘটনা, সম্রাট জাহাঙ্গীরের পরে ক্ষমতায় আসলেন কে? সম্রাট শাহজাহান। শাহজাহান মানে তাজমহল, তাজমহল মানে কি? প্রেম, ভালোবাসা। তো শাহজাহানের নাম কি? ওনার নাম হলো খুররম। এটা হলো ওনার ডাক নাম ছিল, খুররম। ইতিহাসবিদগণ ওনার উপাধি দিয়েছেন প্রিন্স অফ বিল্ডার্স। প্রিন্স অফ বিল্ডার্স মানে কি? মানে হলো নির্মাতাদের রাজপুত্র। প্রিন্স অফ বিল্ডার্স মানে কি? মানে হলো নির্মাতাদের রাজপুত্র। প্রিন্স অফ বিল্ডার্স। প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কাকে?
নির্মাতাদের রাজপুত্র। নির্মাতাদের রাজপুত্র। নির্মাতাদের রাজপুত্র। লিখছেন প্রিন্স অফ বিল্ডার্স মানে হলো নির্মাতাদের রাজপুত্র। উনি কি করছে? উনি হলো 1 নম্বরে লিখবেন আগ্রার তাজমহল নির্মাণ করছেন। এছাড়া উনি নির্মাণ করছেন কি? উনি নির্মাণ করেছেন দিল্লির লাল কেল্লা এবং দিল্লির জামে মসজিদ। পরীক্ষার প্রশ্ন আসে দিল্লির লাল কেল্লা নির্মাণ করেছিলেন কে? উত্তর হলো সম্রাট শাহজাহান। লিখছেন আগ্রার তাজমহল, দিল্লির লাল কেল্লা। এছাড়া দিল্লির জামে মসজিদ, দিল্লির লাল কেল্লা ছাড়া লিখবেন দিল্লির জামে মসজিদ, আর লিখবেন হলো দিল্লির জামে মসজিদ ছাড়া উনি নির্মাণ করেছিলেন দেওয়ান ই আম, আরেকটা নির্মাণ করেছিলেন দেওয়ান ই খাস, দেওয়ান ই খাস। এইগুলা নির্মাণ করেছিলেন কে? সম্রাট শাহজাহান। আর ছিল ওনার ময়ূর সিংহাসন, উনি যেটার উপরে বসতেন সেই সিংহাসনটার নাম ছিল ময়ূর সিংহাসন। আর ওনার রাজ মুকুট যেটা, সেই মুকুটে একটা মণি মুক্তা ছিল, সেটার নাম হলো কোহিনূর মণি। এটা ওনার রাজ মুকুটে শোভা পেত। কার স্যার রাজ দেওয়ান মুকুটে কোহিনূর মণি শোভা পেত? উত্তর সম্রাট আকবরের, এই স্যার শাহজাহানের। দেওয়ানি আম এবং দেওয়ানি খাস কি? দেওয়ানি আম, আম জি মানে সাধারণ মানুষ, ওনাদের সাথে মিটিং করার একটা ভবন। আর দেওয়ানি খাস মানে খাস লোকজন যারা বিশেষ মানুষ তাদের সাথে মিটিং করার আর একটা ভবন। এইখানে বসে এনাদের কথাবার্তা শুনতেন সম্রাট। এই আর কিছুই জি না। সম্রাট শাহজাহানের শাসনামলে বাংলায় কি হলো? বাংলায় সুবাদার ছিলেন সুবাদার কাসিম খান জুইনি। তিনি সম্রাট শাহজাহানের নির্দেশে পর্তুগিজদেরকে বাংলা থেকে তাড়ায় দেয়। সুবাদার কাসিম খান জুইনি সম্রাট শাহজাহানের শাসনামলে পর্তুগিজদেরকে বাংলা থেকে বিতাড়ন করেন। সুবাদার কাসিম খান জুইনি কি করেন? সুবাদার কাসিম খান জুইনি পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করেন। পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করেন কে? উত্তর পর্তুগিজদেরকে বাংলা থেকে বিতাড়ন করেন সুবাদার কাসিম খান জুইনি। পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করেন কে? উত্তর হলো সুবাদার কাসিম খান জুইনি। পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করেন সুবাদার কাসিম খান জুইনি। উনি পর্তুগিজদেরকে বাংলা থেকে বিতাড়ন করেন। পর্তুগিজদেরকে বাংলা থেকে বিতাড়ন করেন কে? উত্তর সুবাদার কাসিম খান জুইনি। এখন এই যে পর্তুগিজরা, এরা কারা? ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম আসে পর্তুগিজরা। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় না, শুধু ভারতবর্ষে প্রথম আসে কারা? ভারতবর্ষে প্রথম আসে হলো পর্তুগিজরা। ওরা আসছিল কেন? এখানে মশলা কিনতে আসতো। এই মশলা কিনে নিয়ে ইউরোপে বেশি দামে ওরা বিক্রি করত। এটা ছিল ওদের একটা বিজনেস, মশলার বিজনেস। এটা ছিল ওদের একটা মশলার বিজনেসের জায়গা, আমাদের এই ভারতীয় উপমহাদেশ। এটা ছিল ওদের একটা অঞ্চল ভারতীয় উপমহাদেশের। এরপরে আসেন সুবাদার কাসিম খান জুইনি, ওনার সময় এটা হলো। তো ইউরোপীয় বণিকদের সিকোয়েন্সটা একটু মনে রাখবেন। ভারতীয় উপমহাদেশে যেসব ইউরোপীয়রা আসছে তার মধ্যে আসে কারা? প্রথম পর্তুগিজরা।
পর্তুগিজদের ডাকনাম কি ছিল? ফিরিঙ্গি। পর্তুগিজদের ডাকনাম কি ছিল? উত্তর হলো ফিরিঙ্গি। এটা ছিল পর্তুগিজদের ডাকনাম। পরীক্ষা আসে পর্তুগিজদের ডাকনাম কি ছিল? ফিরিঙ্গি। পর্তুগিজদের ডাকনাম কি ছিল? উত্তর হলো ফিরিঙ্গি। পর্তুগিজদের পরে এই দেশে আসে কারা? আসে হলো নেদারল্যান্ডের লোকজন। আর নেদারল্যান্ডের লোকজন যারা, এনাদেরকে বলা হয় ডাচ বা ওলন্দাজ। ডাচ বা ওলন্দাজ। কারা? পর্তুগিজদের পরে যারা এখানে আসছে। এরপরে আমাদের এই উপমহাদেশে যারা আসলো এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় ডেনমার্কের লোকজন। এদের বলা হয় ডেনিশ বা দিনেমার। ডেনিশ বা দিনেমার। এরপরে ডেনিশদের দেখা দেখি ব্যবসা করার জন্য এখানে চলে আসলো ব্রিটিশরা। ব্রিটিশ মানে ইংল্যান্ডের লোকজন। আর সর্বশেষ এখানে আসলো ফরাসিরা। ফরাসি মানে যারা ফ্রান্সের মানুষজন, এরা। আলটিমেটলি এখানে টিকে গেল ব্রিটিশরা। আর বাকি সবাইকে ওরা ধাওয়ায় দিল আর কি পরবর্তী পর্যায়ে এসে। তো সুবাদার কাসিম খান জুইনি বাংলা থেকে পর্তুগিজদের বিতরণ করে দিলেন। ওই বাংলার সামনে একটু ছোট্ট করে লিখে রাখেন হুগলি। বাংলার এই অঞ্চলটা ছিল হুগলি অঞ্চল। এইখানে ছিল পর্তুগিজরা। ওইখান থেকে তাড়াই দিছে, অর্থাৎ বাংলা থেকে তাড়াই দিছে মানে কোথায়? বাংলার হুগলি অঞ্চল থেকে পর্তুগিজদেরকে তাড়াই দিছে। বাংলার হুগলি অঞ্চল থেকে পর্তুগিজদেরকে তাড়াই দিছে কে? সুবাদার কাসিম খান জুইনি। হুগলি অঞ্চল থেকে পর্তুগিজদেরকে তাড়াই দিছে সুবাদার কাসিম খান জুইনি। দেখছেন, বাংলার হুগলি অঞ্চল থেকে পর্তুগিজদের তাড়াই দিলেন কে? সুবাদার কাসিম খান জুয়েরি। ওকে, নেক্সট আসেন। এরপরে আমাদের আরেকটা কি হলো? আরেকটা হলো আমাদের সম্রাট। এটা কে গেল? শাহজাহান। এরপরে আসেন কে? সম্রাট আওরঙ্গজেব। শাহজাহানের পুত্র আওরঙ্গজেব। শাহজাহানের 4টা পুত্র ছিল। এই পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে একটা দলাদলি ছিল, কে ক্ষমতায় যাবে না যাবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। তো আওরঙ্গজেব তার 4 ভাইদের মধ্যে শক্তিশালী ছিলেন, তিনি সিংহাসনটা নিয়ে নিয়েছিলেন। এবং তার আরেক ভাই নাম ছিল শাহ সুজা, সে তার পক্ষে ছিল। তো আওরঙ্গজেব ক্ষমতায় ছিলেন কখন? 1658 সাল থেকে 1707 সাল পর্যন্ত। 1658 সাল থেকে 1707 সাল পর্যন্ত আওরঙ্গজেব ক্ষমতায় ছিলেন। তো এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো, আওরঙ্গজেবের শাসনামলে ওনার উপাধি কি ছিল? সম্রাট আওরঙ্গজেবের উপাধি ছিল জিন্দা পীর। উনি কোরআন শরীফ হাতে লিখে টুপি সেলাই করে সেটা বাজারে বিক্রি করে এইভাবে জীবিকা নির্বাহ করতেন। এই জন্য ওনার পদবি হয় জিন্দা পীর। ওনার আরেক নাম ছিল বাদশাহ আলমগীর। ওনার আরেক নাম ছিল কি? ওনার আরেক নাম ছিল বাদশাহ আলমগীর। পরীক্ষায় প্রশ্ন আসে বাদশাহ আলমগীর কে ছিলেন? উত্তর, বাদশাহ আলমগীর ছিলেন সম্রাট আওরঙ্গজেব। উনি একটা গ্রন্থ রচনা করেছিলেন, সেই গ্রন্থের নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। পরীক্ষায় প্রশ্ন আসে ফতোয়ায়ে আলমগীরি গ্রন্থটি রচনা করেছিলেন কে? উত্তর, ফতোয়ায়ে আলমগীরি গ্রন্থটি রচনা করেছিলেন বাদশাহ আলমগীর। ফতোয়ায়ে আলমগীরি গ্রন্থটি কে রচনা করেছিলেন? উত্তর, বাদশাহ আলমগীর বা সম্রাট আওরঙ্গজেব। উনি গ্রন্থ রচনা করেছিলেন ফতোয়ায়ে আলমগীরি। আর এরপরে যেটা ফাইনালি লিখবেন, সেটা কি? সেটা হলো উনি জিজিয়া কর পুনরায় চালু করেন। জিজিয়া করটা অমুসলিমদের কাছ থেকে মুসলমান শাসকরা একটা ট্যাক্স নিত, সেই ট্যাক্সটার নাম হলো জিজিয়া কর। পরীক্ষায় প্রশ্ন আসে জিজিয়া কর পুনরায় চালু করেন কে? উত্তর, জিজিয়া কর পুনরায় চালু করেন বাদশাহ আলমগীর বা সম্রাট আওরঙ্গজেব। ওনার শাসনামলে বাংলার সুবাদার হিসেবে যাদের নিযুক্ত করা হয়েছিল তাদের মধ্যে প্রথম জনের নাম হলো শাহ সুজা। ওনার আপন ভাই, সে এসে বাংলায় স্বাধীনতা ঘোষণা করছে। এবং সে এসে যখন বাংলার স্বাধীনতা ঘোষণা করলো, কে? সুবাদার শাহ সুজা।
সুবাদার শাহ সুজা যখন এসে এইখানে স্বাধীনতা ঘোষণা করলো তখনই তার বিরুদ্ধে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। তো সুবাদার শাহ সুজা সম্পর্কে লিখবেন, তিনি রাজধানী ঢাকা থেকে রাজমহল নামক একটা জায়গায় স্থানান্তর করেছিলেন। রাজমহল, এতটুকুই। শাহ সুজার পরে যিনি ক্ষমতায় আসলেন তার নাম হলো সুবাদার মীর জুমলা। এই মীর জুমলাকে পাঠানো হয়েছিল শাহ সুজার বিদ্রোহ দমন করার জন্য। এসে শাহ সুজার এই বিদ্রোহটা তিনি দমন করতে পেরেছিলেন বেশ শক্ত হাতে। শাহ সুজার এই বিদ্রোহটা তিনি দমন করতে পেরেছিলেন বেশ শক্ত হাতে। কে? সুবাদার মীর জুমলা। তো মীর জুমলা সম্পর্কে লিখবেন, ১ নম্বরে মীর জুমলা ১৬৬০ সালে ঢাকাকে পুনরায় রাজধানী করেন। ১৬৬০ সালে ঢাকাকে পুনরায় রাজধানী ঘোষণা করেন। ১ নম্বর ঘটনা। ২ নম্বর ঘটনা হলো সুবাদার মীর জুমলা আসাম অভিযান পরিচালনা করেন। আসাম অভিযান পরিচালনা করেন এবং আসাম জয় করেন। এর মধ্য দিয়ে আসাম আমাদের এই বাংলার সাথে যুক্ত হয়ে যায়। এর মধ্যে আসাম আমাদের বাংলার সাথে যুক্ত হয়ে যায়। দেখছেন? এরপরে আসেন আসাম অভিযান পরিচালনা করেছিলেন কে? উত্তর হলো সুবাদার মীর জুমলা। মীর জুমলার পরে আর যার নাম লিখবেন তার নাম হলো সুবাদার শায়েস্তা খান। নাম তো অবশ্যই শুনছেন সুবাদার শায়েস্তা খানের। সুবাদার শায়েস্তা খান কে ছিলেন? বাংলার শ্রেষ্ঠ সুবাদার। বাংলার শ্রেষ্ঠ সুবাদার কে ছিলেন? উত্তর হলো সুবাদার শায়েস্তা খান। ইনি ছিলেন বাংলার শ্রেষ্ঠ সুবাদার, সুবাদার শায়েস্তা খান। বাংলার শ্রেষ্ঠ সুবাদার কে ছিলেন? উত্তর হলো সুবাদার শায়েস্তা খান। ইনি ছিলেন বাংলার শ্রেষ্ঠ সুবাদার। সুবাদার শায়েস্তা খান কি করছেন? সুবাদার শায়েস্তা খান উনি হলো ১ নম্বরে শায়েস্তা খানের সময় যেটা হয়েছিল, উনি ২ বার বাংলার সুবাদার নিযুক্ত হয়েছিলেন। ২ বারের জন্য বাংলার সুবাদার নিযুক্ত হয়েছিলেন কে? উত্তর হলো সুবাদার শায়েস্তা খান। ২ বারের জন্য বাংলার সুবাদার নিযুক্ত হয়েছিলেন কে? সুবাদার শায়েস্তা খান। উনার সময় লালবাগ কেল্লার নির্মাণ সমাপ্ত হয়। নরমাল পরীক্ষাতে আসে কি লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? শায়েস্তা খান। আর এই বিসিএস এ আসছে কি লালবাগ কেল্লার নির্মাণ সমাপ্ত করেন কে? উত্তর, লালবাগ কেল্লার নির্মাণ সমাপ্ত করেন সুবাদার শায়েস্তা খান। কিন্তু শুরুটা তিনি করেননি। লালবাগ কেল্লার নির্মাণ শুরু করেছিলেন যিনি, তার নাম যুবরাজ মোহাম্মদ আজম। তার নাম যুবরাজ মোহাম্মদ আজম। যুবরাজ মোহাম্মদ আজম লালবাগ কেল্লার নির্মাণ সমাপ্ত করেছিলেন কে? উত্তর, লালবাগ কেল্লার নির্মাণ সমাপ্ত করেন যুবরাজ মোহাম্মদ আজম। এটা হলো আওরঙ্গজেবের শাসনামলের ঘটনা। তো আওরঙ্গজেবের পরে আর কোনো শক্তিশালী মুঘল সম্রাট আসে নাই। ফলে কি হলো? ফলে মুঘল সাম্রাজ্যে আস্তে আস্তে ভাঙন শুরু হয় এবং মুঘল সাম্রাজ্য দুর্বল হতে থাকে। এই দুর্বলতাই একসময় মুঘল সাম্রাজ্যকে শেষ করে দেয়। তো এর মাঝখানে একটা ঘটনা ঘটছে, সেটা হলো একজন সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। উনি আরেকজন মুঘল শাসক, কিন্তু দুর্বল। এই মোহাম্মদ শাহের সময় কি হয়? ওনার সময় পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেন ১৭৩৯ সালে। ওনার সময় ১৭৩৯ সালে পারস্য সম্রাট নাদির শাহ এই লোকটা এসে ভারত আক্রমণ করেন। পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেন কবে?
উত্তর, পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেন 1739 সালে। কার সময়? দুর্বল মুঘল শাসক মোহাম্মদ শাহের শাসনামলে। আর এইদিকে কি হলো, আমাদের বাংলায় কি হলো? বাংলায় হলো গিয়ে এই বাংলার শেষ সুবাদার হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছিল তার নাম ছিল সুবাদার মুর্শিদ কুলি খান। ইনি ছিলেন বাংলার শেষ সুবাদার, সুবাদার মুর্শিদ কুলি খান। এবং এই সুবাদার মুর্শিদ কুলি খান, ওনাকে যখন নিয়োগ দেওয়া হয়, উনি এসে বললেন যে আমি এখন থেকে আর দিল্লির গোলামি করতে রাজি নেই, আমি এখন থেকে এই এলাকা স্বাধীনভাবে শাসন করব। অর্থাৎ আমি হব এই এলাকার স্বাধীন নবাব। এবং এইখান থেকে শুরু হয় বাংলায় স্বাধীন নবাবী শাসন। এইখান থেকে শুরু হয় বাংলায় স্বাধীন নবাবী শাসন। এখান থেকে শুরু হয় বাংলার স্বাধীন নবাবী শাসন। বাংলার স্বাধীন নবাবী শাসন। স্বাধীন নবাবী শাসনামলে বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে নিযুক্ত হন কে? নিজেই সুবাদার মুর্শিদ কুলি খান। উনি হয়ে যান নবাব মুর্শিদ কুলি খান। উনি হয়ে যান বাংলার প্রথম স্বাধীন নবাব, নবাব মুর্শিদ কুলি খান। নবাব মুর্শিদ কুলি খান। এবং মুর্শিদ কুলি খান ক্ষমতায় আসার পরে একটা প্রথা চালু করেন যার নাম মাল জামিনী প্রথা। এটা ছিল রাজস্ব ব্যবস্থার সংস্কারের মাধ্যমে চালু করা একটা নতুন প্রথা। পরীক্ষায় প্রশ্ন আসে, রাজস্ব ব্যবস্থা সংস্কার করেছিলেন কে? উত্তর, নবাব মুর্শিদ কুলি খান। উনি রাজস্ব ব্যবস্থায় সংস্কার আনেন। অর্থাৎ মুঘলদের অধীনে থাকাকালীন যেরকম রাজস্ব ব্যবস্থা ছিল সেটা সংস্কার করে নতুন করে আর একটা পরিবর্তন নিয়ে আসেন। ক্লিয়ার? নেক্সট যে ঘটনা সেটার দিকে যদি আমরা আসি, বাংলার আর দিল্লিতে শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন কে? উত্তর, দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, উনি ছিলেন 1837 সাল থেকে 1857 সাল পর্যন্ত সময়ে শাসনকর্তা। 1837 সাল থেকে 1857 সাল পর্যন্ত শাসনকর্তা। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, ওনাকে ইংরেজরা 1857 সালে রেঙ্গুনে নির্বাসন দেয়। রেঙ্গুনে নির্বাসন দেয়া হয় এবং ওইখানে বসেই উনি পরবর্তী কোনো এক সময়ে মৃত্যুবরণ করেছিলেন। ওইখানেই তিনি মৃত্যুবরণ করেন কোন একটা সময় এসে। কেন নির্বাসন দেওয়া হয়? 1857 সালের সিপাহী বিদ্রোহে সহযোগিতা করার অভিযোগে। 1857 সালের সিপাহী বিদ্রোহে সহযোগিতার অভিযোগে। স্যার একটা কথা বলছিলাম। বলেন। স্যার লেকচার শিটে 1862 সাল দেওয়া, তাহলে এটা কি ভুল হবে? কি হবে? কি দেওয়া 1862 সাল?
1862 সালে রেঙ্গুনে নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন। এখানে মৃত্যুবরণের সাল 1862, ওটা ঠিক আছে, ওটা তো বললামই যে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন, ব্র্যাকেট দেওয়া। ওনাকে নির্বাসন দেওয়া হয় 1857 সালে। আমরা এই ও মৃত্যুবরণ 58 দিয়া, স্যার সরি ভুল হয়েছে, এখানে 58 সাল দিয়া। আরে 58 না, 57 ঘটনা এটা, এটা ঠিক করে নেন। আর এরপরে কি হয়েছে, ডান পাশে এই সময়কালে কোনো ঘটনা নাই, কারণ ডান পাশের যে ঘটনা আমরা লিখবো সেটা এর 100 বছর আগের ঘটনা। অর্থাৎ ওই যে নবাবী শাসন শুরু হলো কত সালে, আমাদের নবাবী শাসন শুরু হলো 1717 সালে। তো প্রথম নবাব কে, নবাব মুর্শিদ কুলি খান। ওনার পরে যে নবাব আসলেন, উল্লেখযোগ্য নবাব একজন, তারপরের নাম হলো আলীবর্দী খান। মিউট করে দেন, নয়েজ আসতেছে। আবার কথা বললে আনমিউট করে বললেই হবে। আলীবর্দী খান, আলীবর্দী খানের অন্যতম অবদান কি ছিল, উনি মারাঠাদের সাথে শান্তি চুক্তি করেন, মানে চুক্তি করেন। পরীক্ষায় প্রশ্ন আসে এটাই যে মারাঠাদের সাথে চুক্তি করেন বাংলার কোন নবাব? উত্তর নবাব আলীবর্দী খান, উনি মারাঠাদের সাথে চুক্তি করেছিলেন। মারাঠাদের সাথে চুক্তি করেন বাংলার কোন নবাব? উত্তর হলো আলীবর্দী খান। স্যার, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহর আগে 1837 আগে কি স্যার মোহাম্মদ শাহ শাসন করছিল? হ্যাঁ, ওনারই এই যে শাসনামল লিখলাম, 1837 থেকে 1857, এই 20 বছর উনি ছিলেন। 1757 এদিকটা স্যার কে শাসন করছেন দিল্লিটা? 1757 দিল্লির আর মধ্যের কারো ইতিহাস আমি জানিও না, আমাদের প্রয়োজনও নাই, এবং এটা নিয়ে কখনো কোনোদিন কোনো পরীক্ষায় প্রশ্নও হয় নাই। আমরা জাস্ট ফিনিশিং এন্ডে আসছি যে এইখানে কি হলো ফিনিশিং, এইখানে ফিনিশিং কি হলো, ওইখানে মধ্যের ইতিহাস তো আমাদের আর দরকার নেই। অর্থাৎ এরপর থেকে যেই ইতিহাসটা, এই ইতিহাসটা পুরোটাই আমাদের বাংলাকে ঘিরে। দিল্লিতে জাস্ট শুধু এন্ডিংটা আমাদের প্রয়োজন, একটা শেষ অংশ কেন প্রয়োজন তাও বলতেছি। এরপরের পুরো ইতিহাস আমাদের বাংলাকে নিয়ে ইতিহাস। যখন আমাদের এই আলীবর্দী খান মারাঠাদের সাথে চুক্তি করলেন, এই মারাঠাদের মধ্যে যারা সৈন্য ছিল তাদের বলা হতো বর্গী। বর্গী কারা? মারাঠাদের সর্বনিম্ন পদধারী সৈন্য। মারাঠাদের সর্বনিম্ন পদধারী সৈন্যদের বলা হয় বর্গী। এই বর্গীরা প্রায় প্রায় আমাদের বাংলার পাশেরই একটা রাজ্য ছিল মারাঠাদের সাম্রাজ্য। ওরা মাঝে মধ্যে এখানে এসে আক্রমণ করত এবং আক্রমণ করে এই এলাকা দখল করে নিয়ে যেত। আক্রমণ করে এই এলাকা থেকে জিনিসপত্র নিয়ে যেত। আক্রমণ করে এই এলাকায় আগুন লাগাই দিত। আক্রমণ করে এই এলাকা একাকার করে ফেলতো এরা। ওকে, ব্যাস। নেক্সট যেটা হলো, আলীবর্দী খানের পরে উল্লেখযোগ্য নবাব হলো, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। নবাব সিরাজউদ্দৌলা। এবং সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণ এবং পতনের তারিখ 1756 এবং পতনের তারিখ 1757। 1 বছরের একটু বেশি সময় ছিলেন ক্ষমতায়। এবং এই ফাইনাল সময়টায় এসে 1756 সালে উনি যখন সিংহাসনে বসলেন, সিংহাসনে বসার পরেই প্রথমেই একটা অভিযান পরিচালনা করলেন। সেটার নাম হলো ফোর্ট উইলিয়াম দুর্গ দখলের অভিযান। আরেকটা হলো কলকাতা অভিযান। তো তিনি প্রথম অভিযান করলেন কলকাতা অভিযান। এর মধ্যে দিয়ে তিনি ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করলেন, কলকাতা দখল করলেন এবং দখল করে কলকাতার নামকরণ করেন তার নানার নামে। কলকাতার নাম রাখেন আলীনগর। আলীনগর। আর এরপরের উল্লেখযোগ্য ঘটনা, 1757 সালে ইংরেজদের সাথে নবাবের সাথে একটা চুক্তি হয়, সেটার নাম আলীনগরের সন্ধি। এই সন্ধির মাধ্যমে ইংরেজদেরকে ব্যবসা করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়, কি করতে পারবে কি পারবে না, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। তো এই হলো মোটামুটি অবস্থা। এটা 1757 সালের ঘটনা। এরপরে 1757 সালের 23 জুন হয় পলাশীর যুদ্ধ, এবং এই যুদ্ধের মধ্য দিয়ে নবাব ক্ষমতা হারায়। 1757 সালের 23 জুন এই সময় হয়েছিল পলাশীর যুদ্ধ। তো
তো এই 1757 সালে বাংলার ক্ষমতা চলে যায় কাদের কাছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। কোম্পানি এরপরের 100 বছরে ঠেলতে দিল্লি পর্যন্ত এসে পৌঁছায় 1857 পর্যন্ত সময়। এই 100 বছরের ইতিহাসটা কেমন? এইখানে প্রথমে যারা ব্যবসা করতে আসছিল ওদের নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইখানে এসে প্রথমে বাংলা দখল করলো কত সালে? 1757 সালে বাংলার উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর থেকে সামনে গিয়ে আমাদের কোম্পানি 1858 সালে দিল্লি দখল করে এবং 1857 সালে দিল্লি দখল করে এবং দিল্লি দখল করে দিল্লির যে শেষ মুঘল সম্রাট তাকে ক্ষমতাচ্যুত করে এবং ক্ষমতাচ্যুত করে নেওয়ার ফলে এই 100 বছরের মাথায় এসে 1858 সাল থেকে ইংল্যান্ডের রানীর হাতে চলে যায় সমগ্র ভারতের শাসনভার এবং তখন থেকে আমরা হয়ে যাই ইংল্যান্ডের একটা প্রদেশ বা একটা উপনিবেশ। এবং এই 1858 সাল থেকে যেই শাসনটা শুরু হয় সেটার নাম হয় রানীর শাসন এবং এই শাসনটা সমগ্র ভারতের উপর ছিল। এইটারই আরেকটা নাম হলো ব্রিটিশ শাসন। অর্থাৎ প্রথম যে শাসন করছিল সেটা সরাসরি ব্রিটেনের অধীন না, সেটা ছিল কোম্পানির অধীনে একটা শাসন এবং কোম্পানির পরে ফাইনালি এই শাসনটা চলে আসে আমাদের নিয়ন্ত্রণে। ক্লিয়ার? এই হলো মোটামুটি আলাপ। তো এই আলাপে আমরা এখন যেখানে ঢুকবো সেটা হলো আমাদের বাংলার ইতিহাস। এখন থেকে আর দুই পাশে লেখার দরকার নেই, শুধু বাংলা নিয়েই আলাপ চলবে। শুধু বাংলার আলাপে প্রথম ঘটনা 1757 সালে একটা যুদ্ধ হয় বাংলায়, যার নাম হলো পলাশীর যুদ্ধ। এরপরে 1764 সালে আবারও একটা যুদ্ধ হয় যেটার নাম বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ হয়েছিল কার সাথে কার সাথে? বক্সারের যুদ্ধ হয় একজনের নাম হলো মীর কাসিম আর হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মীর কাসিম কে ছিল? মীর কাসিম ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফরের মেয়ের জামাই। মির্জাফরকে ইংরেজরা সিংহাসনে বসাইছিল পুরস্কার হিসেবে বিশ্বাসঘাতকতার। মির্জাফর কি করছে? নবাবের 50,000 সৈন্য এইটারে হারায় দিছে ইংরেজদের মাত্র 3,000 সৈন্যের বিরুদ্ধে চক্রান্ত করছে। তো এইটার পুরস্কার হিসেবে তাকে নবাব বানানো হয়েছিল, কিন্তু পরে দেখলো যে তারে মন মতো লাগতেছে না, তারে উঠাই দিয়ে মীর কাসিমকে বসাইছে। বাট এই মীর কাসিম একটু স্বাধীন চেতা মানুষ ছিল, উনি আবার স্বাধীনভাবে হালকা একটু লাড়াচাড়া দিয়ে চেষ্টা করতে গেছিলেন, বাট ওনারও পতন হয়ে যায় এই যুদ্ধে। এরপরে কি হয়? ইংরেজরা তৎকালীন যে দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম, উনি ছিলেন তখন দিল্লির সম্রাট, তার কাছে গেছে যে আমরা বাংলার দেওয়ানিটা চাই। দেওয়ানি মানে কি? খাজনা উঠানোর দায়িত্ব। আমরা নবাব হইতে চাই না, নবাব যারে খুশি আপনি সিলেক্ট করে দেন, নবাব বসুক, আমরা শুধু খাজনা তুলবো। এই দায়িত্বটা দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে নিয়ে আসেন। এটা কত সালের ঘটনা? 1765 সালের ঘটনা। মীর কাসিমের পরাজয়ের পরে বাংলায় শুরু হলো 1765 থেকে দ্বৈত শাসন ব্যবস্থা এবং এই দ্বৈত শাসন ব্যবস্থায় যেটা হলো, প্রথমে আমাদের এখানে দ্বৈত শাসনে নবাবকে একটা দায়িত্ব দেওয়া হলো, সেটা হলো শাসন ও বিচার। নবাবকে যে দায়িত্বটা দেওয়া হলো, আর একটা দায়িত্ব দেওয়া হলো কাকে? আর একটা দায়িত্ব দেওয়া হলো আমাদের কোম্পানিকে। কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো কোনটা? দেওয়ানি বা খাজনা আদায়ের দায়িত্ব। এই দ্বৈত শাসনের ফলাফল কি? নবাব দেশ চালাবে, শাসন করবে, বিচার করবে, কিন্তু তার কাছে টাকা নাই। কোম্পানি টাকা তুলবে কিন্তু তাদের কোনো কাজ নাই। ফলে কি হলো? নবাব দেশ চালাইতে আর একবার মানুষজনকে পিটায় পাঠায়, সেও তার সৈন্যদের দিয়ে টাকা উঠানো শুরু করলো। ওদিকে কোম্পানি একবার টাকা তুলে নিচ্ছে। তার উপরে ওই সময়টা দেশে দুর্ভিক্ষ হয়েছিল, অনেক দিন ধরে বৃষ্টিপাত হয় না, এরকম একটা অবস্থা। এই ঘোলাটে পরিস্থিতির ফলে 1770 সালে এসে বাংলায় হলো একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ, ইতিহাসে যাকে বলা হয় 76-এর মন্বন্তর। এবং এই 76-এর মন্বন্তরটা হয় কখন? বাংলা 1176 বঙ্গাব্দ। 1176 বঙ্গাব্দ এই সময় দুর্ভিক্ষটা হয়েছিল এবং এই সময় বাংলার গভর্নর ছিলেন কে? এটা পরীক্ষায় প্রশ্ন আসে, উত্তর হলো লর্ড কার্টিয়ার। আর দ্বৈত শাসন চালু করছিলেন কে? উত্তর হলো লর্ড ক্লাইভ দ্বৈত শাসন চালু করেন।
তো এই দুর্ভিক্ষে ৭৬-এর মন্বন্তরে প্রায় ১ কোটি লোক মারা যায় এবং এই দুর্ভিক্ষে যখন ১ কোটি লোক মারা যায়, এই দুর্ভিক্ষে যখন ১ কোটি লোক মারা যায়, এইটার ফলে ইংল্যান্ডের পার্লামেন্টে এই দেশ চালানোর জন্য একটা আইন করে দেওয়া হয়। সেই আইনের নাম হলো নিয়ামক আইন। ১৭৭৩ সালে ইংল্যান্ডের পার্লামেন্টে এই আইনটা পাস হয়, যার নাম হলো নিয়ামক আইন। এই আইনের মাধ্যমে কোম্পানি কিভাবে ভারতের এই প্রদেশটা শাসন করবে সেটার একটা কাঠামো তৈরি করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কোনো ঝামেলা না হয়। ক্লিয়ার? এই হলো আলাপ। তো এই নিয়ামক আইন ছাড়া এই সময় আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে, সেটা হলো ১৭৭২ সালে আমাদের ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে অর্থাৎ বাংলায় ১ম রাজস্ব বোর্ড স্থাপন করা হয়। ইংল্যান্ডের ওই কোম্পানির অধীনে ১ম রাজস্ব বোর্ড স্থাপন করা হয়। এটা ছিল ভারতবর্ষের ১ম রাজস্ব বোর্ড। কে স্থাপন করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। এবং লর্ড ওয়ারেন হেস্টিংসের শাসনামলে এসে আগের যে কাঠামোটা ছিল অর্থাৎ আমাদের দ্বৈত শাসন, এই প্রথাটা বন্ধ করে দেয় তারা ওই ৭৬-এর মন্বন্তরের পরে। তারা বুঝলো যে এইভাবে আসলে একটা দেশ চালানো পসিবল না। তখন দ্বৈত শাসন বাদ দিয়ে এই লর্ড ওয়ারেন হেস্টিংসের সময় চালু হলো যে কাঠামোটা, সেটার নাম হলো পাঁচশালা বন্দোবস্ত। পরীক্ষায় প্রশ্ন আসে পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর লর্ড ওয়ারেন হেস্টিংস। পাঠশালা বন্দোবস্ত চালু করেন। পাঠশালা জিনিসটা কি? যাকে দায়িত্ব দেওয়া হবে এই আমাদের বাংলার খাজনা উঠানোর দায়িত্ব, সে খাজনা উঠাবে ৫ বছরের জন্য। বাংলা মানে এই পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ এবং আসাম সমগ্র এলাকা। ওরা কি করছে? আগে যেটা ছিল যে ওরা খাজনা তুলবে আর নবাব বিচার শাসন এগুলা চালাবে। এটা বাদ দিয়ে এখন সমগ্র এলাকার দায়িত্ব একজনকে দিয়ে দিছে। কিরকম ভাবে? ধরেন এই এলাকাটাকে এরকম ছোট, ছোট অঞ্চলে ভাগ করে ফেলা হলো। এখন যেভাবে আমাদের বিভাজন আছে জেলা, উপজেলা ওরকম। এই বিভাজনটা করে কি করলো? একেকটা অঞ্চলের দায়িত্ব একেকজনকে দিয়ে দিল এবং যে যেই এলাকার দায়িত্ব পেল তার নাম বা পদবি হলো জমিদার। তো যে এলাকার জমিদার যে ওই এলাকার বিচার, খাজনা, শাসন সব তার দায়িত্বে। ইংরেজদের কোনো কাজ নাই। কাজ কি? একটা রাজস্ব বোর্ড স্থাপন করবে এবং সব জায়গার জমিদাররা এসে সেই রাজস্ব বোর্ডের কাছে খাজনাটা জমা দিবে। প্রতি বছরের শেষ দিনের মধ্যে। এই হলো দায়িত্ব এবং যাকে যে এলাকার জমিদার বানানো হবে সে ওই এলাকা ৫ বছর খাবে। এজন্য এটার নাম পাঁচশালা বন্দোবস্ত। এজন্য এলাকার নাম পাঁচশালা বন্দোবস্ত। আসেন নেক্সট ঘটনায় চলে যাই। নেক্সট ঘটনা ১৭৭২ সালের পরে ১৭০০ উল্লেখযোগ্য যে ঘটনা সেটা হলো ১৭৯৩ সালে। এই সময়টাতে আরেকজন গভর্নর আসলেন। সে এসে ১ম ৫ শালা বাদ দিয়ে করলেন ১০ শালা বন্দোবস্ত এবং ফাইনালি করলেন চিরস্থায়ী বন্দোবস্ত। অর্থাৎ ওরা দেখলেন যে ৫ বছরের জন্য জমিদার বানালে ভালোই চলে। তো তখন ওরা আবার এটাকে বাড়ায় এক্সটেন্ড করলো ১০ বছর মেয়াদি। ১০ শালা বন্দোবস্ত। ক্লিয়ার? তো চিরস্থায়ী বন্দোবস্তটা চালু করছে কে? উনার নাম হলো লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তটা কি ছিল? যে যে এলাকার জমিদার যাকে বানানো হবে ওই এলাকাটা তাকেই দিয়ে দেওয়া হবে পার্মানেন্টলি। অর্থাৎ ওই এলাকায় আজীবন সেই খাজনা উঠাবে, সেই ওই এলাকা চালাবে, শাসন বিচার করবে। কিন্তু দেখা গেল যে ঠিক টাইম মতো খাজনা আসতেছে না। ফলে ওরা আরেকটা এক্সটেনশন দিল, সেটার নাম সূর্যাস্ত আইন। এই একই বছরে একই সময়ে একই ঘটনা
যে বছরের শেষ দিন সূর্য ডোবার আগে খাজনা নিয়ে যদি আসতে পারে, যত বছর এরকম পারবে তত বছর এরকমই হবে। তত বছর এরকম চলবে। তত বছর এরকম চলবে। বুঝতে পারছেন? এরপরে কি দেখলো যে এই আইনে ঠিকঠাক ভাবে চলতেছে। এইভাবেই ওরা চলতে লাগলো। এরপরে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ১৭৯৮ সালের সময় এসে ইংরেজরা আরেকটা সিস্টেম করলো। সেটার নাম দিল কি? সেটার নাম দিল অধীনতামূলক মিত্রতার নীতি। অধীনতামূলক মিত্রতার নীতি এটা চালু হয়েছিল ১৭৯৮ সালে। নাম অধীনতামূলক মিত্রতার নীতি। এটার মানে কি? যদি তুমি আমার অধীনে থাকো তাহলে তুমি আমার মিত্র। আশপাশের যতগুলো রাজ্য ছিল সবাইকে এরা গিয়ে প্রস্তাব দিতে লাগলো যে আমাকে খাজনা দাও তাহলে তুমি আমার বন্ধু। অর্থাৎ আমার আন্ডারে থাকো। আর যদি না থাকো তাহলে তুমি কি করবা? তাহলে তুমি আমার শত্রু হয়ে যাবা। তাহলে তুমি আমার শত্রু হয়ে যাবা। অধীনতামূলক মিত্রতার নীতি চালু হয় কবে? ১৭৯৮ সালে। কে চালু করছেন? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। এবং এই নীতির ফলে কি হলো? বিভিন্ন অঞ্চলে প্রস্তাব পাঠানো হলো যে আমার আন্ডারে আসো, আমার আন্ডারে আসো, খাজনা দাও। তাহলে আমার বন্ধুও থাকবা, রাজত্বও চালাইতে পারবা। নাইলে আমরা দখল করে নিব। তো এই প্রস্তাব দেওয়া হয়েছিল ১৭৯৯ সালে একজনকে, যার নাম টিপু সুলতান। উনি ছিলেন মহীশূর নামে একটা অঞ্চলের শাসনকর্তা। টিপু সুলতান কে ছিলেন? টিপু সুলতান ছিলেন মহীশূর নামে একটা অঞ্চলের শাসনকর্তা। মহীশূর নামে একটা অঞ্চলের শাসনকর্তা কে ছিলেন? উত্তর টিপু সুলতান। এই টিপু সুলতান, তার বিরুদ্ধে ইংরেজরা প্রথম প্রস্তাব পাঠায়, তো প্রস্তাব গ্রহণ করে নাই। প্রস্তাব গ্রহণ না করার ফলে কি হলো? প্রস্তাব গ্রহণ না করার ফলে যেটা হলো সেটা হলো আপনার টিপু সুলতান প্রস্তাব গ্রহণ না করলে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলো। একবার, দুইবার, তিনবার পরাজিত হলো। পরে ফাইনালি এসে একটা যুদ্ধ হলো যেটার নাম চতুর্থ মহীশূরের যুদ্ধ। এবং এই যে চতুর্থ মহীশূরের যুদ্ধ, এই যুদ্ধটায় টিপু সুলতান পরাজিত হন এবং নিহত হন। এই যুদ্ধটা হয়েছিল টিপু সুলতানের সাথে, কার সাথে? লর্ড ওয়েলেসলির ভাই আর্থার ওয়েলেসলিকে প্রধান সেনাপতি নিযুক্ত করে অভিযান পরিচালনা করা হয়। বাট আর্থার ওয়েলেসলি জয়লাভ করলে টিপু সুলতান এই যুদ্ধে নিহত হন। পরীক্ষায় প্রশ্ন আসছিল টিপু সুলতান কে ছিলেন? উত্তর, উনি ছিলেন মহীশূরের শাসনকর্তা। টিপু সুলতান কে ছিলেন? উত্তর, টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসনকর্তা। টিপু সুলতান কে ছিলেন? উত্তর, টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসনকর্তা। এটাই পরীক্ষায় আসে যে টিপু সুলতান কে ছিলেন। স্যার মহীশূর কি জায়গার নাম? একটা জায়গার নাম, একটা অঞ্চল মহীশূর। এই অঞ্চলের শাসনকর্তার নাম ছিল টিপু সুলতান। উনি এই যুদ্ধে পরাজিত হলে টিপু সুলতান যুদ্ধের পরে নিহত হন এবং এই এলাকাটা ব্রিটিশরা দখল করে নেয়। এই এলাকাটা এই সময় ওকে। নেক্সট আসেন, পরেরটা নিয়ে যদি আমরা কথা বলি। পরের উল্লেখযোগ্য ঘটনা হলো ইংরেজরা ১৮২৯ সালে আরেকটা কাজ করছে যেটার নাম হলো সতীদাহ প্রথা রহিতকরণ। এইটার জন্য একটা আইন করছে, সতীদাহ প্রথা রহিতকরণ আইন। এই আইনের মূল কথা কি ছিল? সতীদাহ প্রথা রহিতকরণ আইনের মূল কথা ছিল হলো সতীদাহ বন্ধ করা। স্বামী আগে মারা গেলে বউকে স্বামীর সাথে জীবন্ত অবস্থায় আগুনে জ্বালায় দেওয়া হতো। এটার নাম হলো সতীদাহ। শোনেন সাদিয়া সুলতানা আপা, তাও তো আপনার ক্যামেরা চালু দেখে বুঝলাম। যদি এই খাতাটা নোট করে নিতেন, জাস্ট একবার রিভিশন দিলে পড়াটা শেষ হয়ে যেত। বইয়ের মধ্যে যতই দাগায় রাখেন, এই পুরো পড়া আল্লাহর দুনিয়ার অন্তত ৫০ থেকে ১০০ পৃষ্ঠা এলোমেলো করে পড়তে হবে। আর এইটা আপনার ৩ থেকে ৪ পৃষ্ঠা বা ৫ পৃষ্ঠায় পুরোটা কাভারেজ দিয়ে ফেলতে পারতেন এবং এইটা রিভিশন দিলে কাভারেজ হয়ে যেত। এখন বুঝবেন না, বুঝবেন পরে। সবসময় হয় কি সবাই সবার থেকে, আমি তো হলো ইনেরও ৪ টা বিসিএস প্রিলি লিখিত ভাইবা দিয়ে আসছি। এখন চাকরি করছি অন্তত ৫০ টার উপরে চাকরির পরীক্ষা দিছি। এটা আমার ৫ নাম্বার চাকরি। বিদ্যাবাড়িতে পড়াইতেছি ৫ বছর। ৪.৫ বছরের একটু বেশি হলো।
পড়াচ্ছি। তা আমার মোটামুটি ওভারঅল আইডিয়া আছে যে কি পড়লে, কি করলে, কিভাবে করলে পুরা ব্যাপারটার একটা সামারি আসবে। এখন যদি আপনারা আমার থেকেও ভালো পারেন তাহলে কোনো সমস্যা নেই। আমি ওইজন্য বলছিলাম যে একটু নোট নিতে। বলছিলাম যে ক্লাসে বসলে একটু ক্যামেরা-ট্যামেরা নিয়ে বসবেন, চেয়ার টেবিলে বসবেন। তাইলে ক্লাসটার আউটপুটটা এমন লেভেলে দিতে পারবো। আপনি ফিজিক্যালি এসে আমাদের বিদ্যাবাড়িতে যদি ক্লাস করতেন, যে বেনিফিটটা পাইতেন একেবারে ওইভাবেই। এটার জন্যই বলছিলাম সবাইকেই। হয়তো আপনারা এটার কারণে অনেকে বিরক্তও হইতে পারেন যে আপনার এত কি দরকার? আমার ভাল লাগলে আমি ভালো মতো করব, না ভাল লাগলে আমার ইচ্ছা, আমার মতো আমি করব। এবং আমি যে এই ইতিহাসটা ২ টা লেকচার পড়লাম না, এই ইতিহাসের পুরা আগাগোড়া ক্লিয়ার হইছে কিনা বলেন? আগে আপনি এই ইতিহাসটা যা জি স্যার। বুঝতেন, যা জানতেন তার থেকে এখন ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, clear। বাকি যারা আছেন জি স্যার, ক্লিয়ার স্যার। এইখানে একেবারে শুরু থেকেই যতদূর পর্যন্ত আমরা আসছি এর মধ্যে কোথায় কি ঘটছে, কোন পাশে কে ছিল, এই ব্যাপারটা এরকম কোনো বইয়েও পাবেন না। চ্যালেঞ্জ। খুঁজে দেখেন। জি স্যার, আপনার নোটটা সতীদাহ পড়ে প্রথা যে কোনো বই থেকে পড়লেই অনেক সহজ লাগে। এরপর বই থেকে আপনি জাস্ট একবার পড়বেন। অর্থাৎ আমার যে ২ টা ঘন্টা এটা আমারে দেন। আমি সেটা বলছি। আমার ২ ঘন্টা আমারে দেন। সতীদাহ প্রথা স্যারের সাথে রহিতকরণ আইন কে করছিলেন বলেন স্যার? এই যে শুধু দিল্লি এবং বাংলাটাকে আপনি সম্পর্ক রাখছেন, এখানে কেন বিষয়টা কি? শুধু দিল্লির আমাদের এই বাংলাকে শাসন করতো সুবাদার পাঠিয়ে, নাকি এই বাংলা টু দিল্লি যতটুকু আছে সবটাই শাসন করতো? বাকি যারা আছেন তারা একটু বলেন। এই প্রশ্নের উত্তর কি? তাহলে বুঝবো যে আমি কিছু পড়াইতে পারছি। হ্যালো? বাকি লোকজন কি এই ভাই যে প্রশ্ন করছে এটা কি জানেন না এটার উত্তর? বাংলা এবং স্যার প্রশ্ন আটকে আছে। খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা একটু আবার করতে পারেন? প্রশ্নটা কি বলছে বলেছেন? দিল্লি থেকে যে শাসনটা করা হতো আপনি বাংলার এই অঞ্চল আলাদা করে কেন পড়াইছেন? ওনারা কি বাংলা শাসন করতো? দিল্লিওয়ালারা? না, বাংলার শাসক আলাদা আর হচ্ছে বাংলার দিল্লির শাসক বাংলাদেশের সাথে আলাদা ছিল। দিল্লির আন্ডারে বাংলা ছিল না কখনো? ছিল। ছিল ছিল স্যার। স্যার। ১২০৪ থেকে ১৩৩৮ পর্যন্ত বাংলা চালাইছে কারা? ১৫৩৮ থেকে ১৫৭৬ পর্যন্ত বাংলা চালাইছে কারা? এরপরে ১৭০০ সুলতানি আমল যখন শুরু হয় তখন থেকে হলো এরপরে দিল্লির ১৬০০ কত সাল থেকে? ৮ সাল থেকে ১৭১৭ সাল পর্যন্ত বাংলা চালাইছে কারা? দিল্লিওয়ালারা। এই সময়টাতে বাংলা চালাইছে দিল্লি থেকে পাঠানো লোকজন, এই সময়টাতে বাংলা চালাইছে আফগানরা, এই সময়টাতে আবারও দিল্লিওয়ালারা বাংলা নিয়ে নিছে। আর মাঝখানের পিরিয়ডটা অর্থাৎ ১৩৩৮ থেকে ১৫৩৮ পর্যন্ত বাংলা চালাইছে কারা? এগুলো তো সব আপনাদের খাতায় লেখা আছে। ২ টা ক্লাস ধরে তাইলে আমি কি পড়াইলাম? এই ২০০ বছর বাংলা ছিল স্বাধীন। দেখেন লাস্ট বিসিএস এ এটা প্রশ্ন আসছিল ৪৪ অথবা ৪৫ বিসিএস এ বাংলা কত বছর স্বাধীন ছিল? এই ১৩৩৮ থেকে ১৫৩৮ এ বাংলায় স্বাধীন সুলতানি শাসন চলছিল। এরপরে আবারও বাংলা স্বাধীন হলো কখন গিয়া ১৭১৭ তে স্বাধীন ছিল কত বছর? ৪০ বছর। ১৭১৭ থেকে ১৭৫৭ তখন বাংলায় চলছিল আবার স্বাধীন নবাবী শাসন। বুঝছেন? হ্যালো? জি স্যার। আরে না হ্যাঁ, যে প্রশ্ন করছেন তাকে বলছি আবার একটু পড়েন। আগের ক্লাসটা পড়া বোধহয় হয় নাই ভালো ওরকম। আরেকটু যদি পড়েন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। টেবিলে আরেকটু সময় বাড়ায় দেন। ক্যাডার হয়ে যান ইনশাআল্লাহ। তারপরে আর খালি ঘুরে রিটেনের জন্য বেড়াবেন। কোন বইটা ভালো হবে যদি সাজেস্ট করতেন? রিটেনের পুরা এক সেট বই কিনে ফেলবেন যেকোনো প্রকাশনীর। আর যদি সম্ভব হয় তাহলে ২-৩ টা প্রকাশনীর এক সেট করে বই কিনবেন। আমি বলছি রিটেনের বই কিনতে। আমি বলছি রিটেনের প্রশ্ন পড়তে আগে রে ভাই। আপনারা হলো সবাইরই একই টেনডেন্সি দেখলাম যে আগে আমি বলছি এই পর্যন্ত থামতে। আপনি এইখানে তো যাবেনই না। আরেকটু উপরে উঠে আগায় থাকেন। আপনি রিটেনের বই আগে কিনবেন কেন? আপনি আগে প্রশ্ন দেখবেন রিটেনের কি। তারপর প্রশ্ন দেখবেন প্রিলির কি। দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার স্যার, আপনার লক্ষ্মী ছাড়টি আপনার উপকার করতে চাচ্ছে নাকি ক্ষতি করতে চাচ্ছে। আপনারা যদি আচ্ছা ক্যাডার স্যার, হয়ে যান ধন্যবাদ বলেন স্যার। আমার কোনো লাভ আছে? লস আছে? বরঞ্চ আপনি ক্যাডার হলে একটা লাভ আছে যে আপনি দেখা হইলে অন্তত আমার একটা সালাম দিবেন যে হ্যাঁ আপনার কাছে আমরা পড়ছিলাম এইটুকু উপকার হইছে। আর যদি না হইতে পারেন আমার কি লাভ বলেন? আমার কোনো লাভ হবে যদি আপনাদের পরীক্ষা ভালো না হয়, ক্যাডার না হইতে পারেন তাতে আমার কোনো লাভ আছে? আর যদি আপনারা হতে চান বা হতে পারেন তখন তো আমার কোনো লস আছে আপনি ক্যাডার হইলে?
আপনি কষ্ট করে পড়তেছেন না। আমি তো চাই যে আপনাদের ভালো কিছু হোক। এইজন্যই গাইডলাইনটা বললাম যে আপনি পরীক্ষাটা হলো আসল পরীক্ষা, লিখিত পরীক্ষা। আগে লিখিতর সব প্রশ্ন পড়ে ফেলবেন। আজকে থেকে ঠিক ৩ দিন টাইম। আমি পরের ক্লাসে আবার জিজ্ঞাবো যে কে পড়েন নাই। আর কিচ্ছু পড়া লাগবে না। খালি এটা পড়েন। আগামী ৩ দিন খালি লিখিত প্রশ্ন করবেন। খালি প্রশ্ন, কোনো উত্তরও না, ব্যাখ্যাও না। দেন গিয়ে শুরু করবেন কি? দেন গিয়ে শুরু করবেন প্রিলিমিনারি পরীক্ষার সব প্রশ্ন ব্যাখ্যা সহ উত্তর পড়তে হবে। ব্যাখ্যা সহ উত্তর ৪১ সেট প্রশ্ন পাবেন ১০ম বিসিএস থেকে ৫০তম বিসিএস পর্যন্ত। এটার জন্য আপনি ৭ থেকে ১০ দিন সময় নেবেন এবং এর মধ্যেই অন্তত একবার পড়ে শেষ করবেন। দেন আপনি সিলেবাস ডাউনলোড করবেন। আর এই সিলেবাস ডাউনলোড করবেন কোনটা? প্রিলিটাও এবং লিখিতটাও। এরপরে আপনি আল্লাহর দুনিয়ার যা খুশি তাই করেন গিয়ে। তারপর আপনি বই কেনেন, কোচিং এ ভর্তি হন, একাডেমি খোলেন, যা মন চায় তাই করেন গিয়ে। এইটা করার পর আপনি বুঝতে পারবেন আসলে আপনার কি করা উচিত। এটা করার আগ পর্যন্ত আপনি শিশু, বাচ্চা, কিচ্ছু বোঝেনই না। ধরেন আমি আজকে যদি না বলি যে আপনি লিটনের বই কিনেন না, আপনার হয়তো ভাল লাগবে না। পরে আবার আরেকদিন আরেক স্যারকে জিজ্ঞেস করবেন, স্যার কোন বই কিনলে ভালো হয়? ওই স্যার হয়তো অত ভালো বুঝবেন, সে বললো যে হ্যাঁ অমুক বই কিনে ফেলেন। এরকম বহু বই কেনার লোকজন প্রিলিও পার করে নাই। আমি চাই যে আপনারা ১ম বিসিএস এ ক্যাডার হন। যেহেতু আপনারা স্যার অনেকটা সময় আগে থেকে শুরুটা করেছেন। লিখিত প্রশ্ন ব্যাংক আছে আলাদা? বাজারে কিনতে পাওয়া যায় লিখিত প্রশ্ন ব্যাংক। কি স্যার প্রতি আমার একটা সাবজেক্টে আলাদা থাকে নাকি একসাথে স্যার? একসাথে প্রশ্ন আকারে। স্যার আমি হ্যাঁ, বলেন। ভ্যালিডেশন ১৮৫৬ সালে। বলেন। স্যার আমি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষে পড়ছি, এবার পরীক্ষা দিব। আমি বুঝতে পারছি না যে আমার কোন বিসিএস টা আমি দিতে পারবো। দেখছেন? এটার জন্যই তো সমস্যা। আপনারা হলো আমি যেটা বলছি খালি প্রশ্ন করেন ভাই। আপনি অনার্স 4th ইয়ারে পড়তেছেন। অনার্সে বাংলাদেশে একটা পরীক্ষা আছে বিসিএস, যেখানে এপিআর দিয়ে পরীক্ষা দিয়ে যায়। এপিআর শব্দের বাংলা হলো উত্তীর্ণ। উত্তীর্ণ না তো সরি, অবতীর্ণ হওয়া। অবতীর্ণ মানে কি? যে আমি এই পরীক্ষাটা দিছি। কোন পরীক্ষাটা? এই মিউট করেন না। অবতীর্ণ মানে হলো আমি পরীক্ষা দিছি। সবগুলা পরীক্ষা যদি রুটিন ওয়াইজ শেষ হয়ে যায়, ব্যবহারিক সহ, আর যদি তখন বিসিএস এর সার্কুলার আসে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখন কোন বিসিএস পাবেন আপনি বুঝে দেখেন। আপনি এটা নিয়ে বুঝতে চান বিসিএস এর সিলেবাস কি, সরি সার্কুলার কি, কবে আবেদন করা যায়, যোগ্যতা কি? আপনি লাস্ট বিসিএস এর সার্কুলারটা দেখেন, ৫০তম বিসিএস এর সার্কুলার নেটে আছে, ডাউনলোড দিয়ে ওইখানে দেখেন ওই সার্কুলারে কি লেখা ছিল। তাহলে আপনি বুঝতে পারবেন। কোন সমস্যা হলে আমি গাইডলাইন দিলে সেটা আপনার পছন্দ হবে না এবং সেই অনুযায়ী কিছু করবেন না। এরপর জনে, জনে খালি সবারই জিজ্ঞেস করুন যে আমার কি করণীয়? আমার কি করণীয়? বিধবা বিবাহ কে চালু করছে? লর্ড ডালহৌসি। ভাই বিশ্বাস করেন পড়া বাড়াইতে হবে। আর যদি এরকম আপনারা মন মতো করেন তাহলে আপনি হয়তো একটা ভালো সময় দিবেন কিন্তু আউটপুট নিতে পারবেন না। ১৮৫৬ সালে লর্ড ডালহৌসির করা এই আইনের পরে ব্রিটিশদের বিরুদ্ধে মানুষজন খুব ক্ষেপে যায়। হ্যাঁ? এছাড়া এই লর্ড ডালহৌসি সম্পর্কে আলাদা করে লিখবেন। লর্ড ডালহৌসি কে ছিলেন? উনি ছিলেন ব্রিটিশ ভারতের সবচেয়ে সাম্রাজ্যবাদী শাসক। ব্রিটিশ ভারতের সবচেয়ে সাম্রাজ্যবাদী শাসক বলা হয় কাকে? এই প্রশ্নটা আসছিল পরীক্ষায়। ব্রিটিশ ভারতের সবচেয়ে সাম্রাজ্যবাদী শাসক বলা হয় লর্ড ডালহৌসিকে। এবং লর্ড ডালহৌসি সম্পর্কে লিখবেন লর্ড ডালহৌসি কে? লর্ড ডালহৌসি হলো ১ম একটা নীতি চালু করেন যার নাম সত্য বিলোপ নীতি। পরীক্ষায় প্রশ্ন আসে সত্য বিলোপ নীতি চালু করেছিলেন কে? উত্তর লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতি চালু করেন। এটার মানে কি? যেই রাজার কোনো ছেলে নাই ওর রাজত্ব ও রাখতে পারবে না। ওর রাজত্ব কে নিবে? ওর রাজত্ব দখল করে নিবে হলো ব্রিটিশরা। এই নীতির মাধ্যমে ওরা ঝাঁসি, সাতারা, নাগপুর, সম্বলপুর, উদয়পুর এরকম অনেক রাজ্যের রাজাদের এলাকা দখল করে নিয়েছিল ব্রিটিশ শাসকরা এবং এই আইনটা করছিলেন লর্ড ডালহৌসি। এছাড়া লর্ড ডালহৌসির শাসনামলে ১৮৫০ সালে ভারতবর্ষে ১ম টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয়। ১৮৫৩ সালে, এখন হয়তো মনে, মনে আমারে গালি দিবেন, মনে, মনে আমারে হবে যে উনি এত কথা কয় কেন? যদি বিগত প্রশ্নগুলো পড়ে ফেলেন, সিলেবাসটা দেখে ফেলেন তাহলে আমার উপরে ভালোবাসা চলে আসবে।
যে উনি আসলে আমাদের ক্ষতি করতে চায় না। নরমালি ওই কাজটা যতক্ষণে না করবেন ততক্ষণ আপনার কোনোভাবেই আমার উপর পজিটিভ ধারণা হবে না। আপনার মনে হবে যে এই লোক বেশি বোঝে। অন্য স্যাররা পড়ায় কই তারা তো এত কথা বলে না। ওইটা পড়ে ফেললে আপনার মনে হবে যে আপনার আসলে গাইডলাইন পাচ্ছেন কি পাচ্ছেন না একবার পড়েন তাহলে বুঝবেন। ভারতবর্ষে ১ম রেল লাইন স্থাপন করা হয় কবে? ১৮৫৩ সালে। নেক্সট ঘটনা হলো কি? নেক্সট ঘটনা হলো আমার লর্ড ডালহৌসি উনার সময়ে হওয়া সংস্কার এবং এর পূর্ববর্তী যে ঘটনা প্রবাহ এই কারণে ভারতীয়রা ব্রিটিশদের উপরে ক্ষেপে গেছে যে তোরা আমাদের ধর্মে হস্তক্ষেপ করছো, তোরা আমাদের এইখানে বিভিন্ন রাজ্য দখল করে ফেলতেছো একের পর এক। অর্থাৎ ওরা এই বাংলা থেকে ধীরে ধীরে এইদিকে আগাচ্ছিল, একের পর এক রাজ্য ওদের অধীন নিয়ে নিচ্ছিল আর এইভাবে ওরা আগায় আসছিল সামনের দিকে এবং আগায় আসতে আসতে ১৮৫৭ সালে ওরা দিল্লি এসে পৌঁছায় যায়। তো এই যে ওরা আগায় আসছিল এইটার এগেইনস্টে ওদের বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহটার নাম হলো সিপাহী মহাবিদ্রোহ। তো এই বিদ্রোহটার সূচনা একদিনে হয় নাই। ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ও আন্দোলন যেটা সেটার প্রথম পর্ব নিয়ে আমরা লিখবো আন্দোলন ও বিদ্রোহ। এরকম একটা হেডিং দেন, আন্দোলন ও বিদ্রোহ। এই আন্দোলন ও বিদ্রোহ হেডিং এর আন্ডারে প্রথম যেটা লিখবেন সেটা হলো ১৭৬৫ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত পালাক্রমে একটা বিদ্রোহ চলতে থাকে যেটার নাম হলো ফকির সন্ন্যাসী বিদ্রোহ। যেটার নাম ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এই সময়টাতে চলছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ। বিদ্রোহের নেতৃত্ব দেন কে? ফকির মজনু শাহ। এটা কিন্তু বিগত প্রশ্ন যে ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? ফকির মজনু শাহ। আর একটা হলো ভবানী পাঠক। আর একটা হলো ভবানী পাঠক। হুম? আরেকটা হলো ভবানী পাঠক। একটা হলো ফকির মজনু শাহ আর একটা হলো ভবানী পাঠক। ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তো এই যে বিদ্রোহটা হলো ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এই বিদ্রোহের পরে ১৮১৮ সালে আবারও ইংরেজদের বিরুদ্ধে একটা বিদ্রোহ শুরু হয় কিন্তু সেইটা প্রথমে ইংরেজদের বিরুদ্ধে ছিল না, প্রথমে ছিল ধর্মীয় আন্দোলন। নাম ছিল ফরায়েজি আন্দোলন। নাম ছিল ফরায়েজি আন্দোলন এবং ফরায়েজি আন্দোলনের সূচনা করেন কে? উত্তর হলো হাজী শরীয়তুল্লাহ। এই লোকটা হজ করতে গেছিলেন মক্কায়। দেখে আসেন যে মক্কার যে ইসলাম আমাদের দেশে তো তার ধারে কাছেও নেই। তাহলে অবশ্যই আমরা ফরজ থেকে অনেক দূরে সরে গেছি। এখন সবাইকে ফরজ পালনে উদ্বুদ্ধ করা উচিত। তো এই হাজী শরীয়তুল্লাহ ফরজ পালনে উদ্বুদ্ধ করার জন্য শুরু করলেন আন্দোলন। এটা ছিল ধর্মীয় আন্দোলন। পরবর্তীতে ওনার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন ওনার মৃত্যুর পরে এবং দুদু মিয়ার হাত ধরে এই আন্দোলনটা হয়ে যায় রাজনৈতিক আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন। দুদু মিয়া বললেন, জমি আল্লাহর। আল্লাহর জমিতে ব্রিটিশরা কেন খাজনা নিবে? অর্থাৎ আল্লাহর জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। এই প্রশ্নটা ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন যে এই উক্তিটি কার? উত্তর উক্তিটি হলো দুদু মিয়ার। ১৮৩১ সাল। ১৮৩১ সাল। ১৮৩১ সালে এসে কি হয়? ১৮৩১ সালে এসে তিতুমিরের বিদ্রোহ নামে একটা বিদ্রোহ হয়। তিতুমিরের বিদ্রোহ। তিতুমিরের বিদ্রোহটা কি? তিতুমিরের মূল নাম কি? এটা পরীক্ষায় আসছে। তিতুমিরের মূল নাম ছিল সৈয়দ মীর নেসার আলী। সৈয়দ মীর নেসার আলী। সৈয়দ মীর নেসার আলী উনি মক্কা হজ করে এসে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলনটার নাম হলো তিতুমিরের বিদ্রোহ। সেই আন্দোলনটার নাম হলো তিতুমিরের বিদ্রোহ। এবং এই যে তিতুমিরের বিদ্রোহ, এই তিতুমিরের বিদ্রোহ সম্পর্কে যদি আমরা বলি যে এই বিদ্রোহে তিতুমির ইংরেজদের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হন। পরীক্ষায় প্রশ্ন আসে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ কে? উত্তর ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ তিতুমির। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ বলা হয় কাকে? উত্তর তিতুমির। এরপরে ইংরেজদের বিরুদ্ধে চূড়ান্ত বিদ্রোহ হয় ১৮৫৭ সালে যার নাম সিপাহী বিদ্রোহ বা সিপাহী মহাবিদ্রোহ। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। বিদ্রোহের নেতৃত্ব দেন হলো মঙ্গল পাণ্ডে এবং মঙ্গল পাণ্ডের সাথে আরেকজন নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ঢাকায়, তার নাম হলো হাবিলদার
রজব আলী, হাবিলদার রজব আলী। একজনের নাম সিপাহী মঙ্গল পান্ডে আর একজনের নাম হলো হাবিলদার রজব আলী। হাবিলদার রজব আলী। ক্লিয়ার? নেক্সট আসেন, এই বিদ্রোহটার সূত্রপাত হয়েছিল কোথায় বা শুরুটা হয়েছিল কোথায়? এই বিদ্রোহের সূত্রপাত বা শুরু হয়েছিল কোথায়? এই বিদ্রোহের শুরু হয়েছিল ব্যারাকপুর নামক একটা জায়গা থেকে। ব্যারাকপুর নামক জায়গা থেকে। এই বিদ্রোহ পরবর্তী সময়ে বিদ্রোহটা নিয়ন্ত্রণে নিয়েছিলেন যিনি, তার নাম হলো লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর হাত ধরে শক্ত হাতে এই বিদ্রোহটা দমন করা হয়। বিদ্রোহের পরে 1858 সাল থেকে সরাসরি ইংল্যান্ডের রানীর অধীনে শাসন শুরু হয় ভারতবর্ষ। অর্থাৎ এই সময়টায় শুরু হয় সরাসরি ব্রিটিশ শাসন বা রানীর শাসন। সরাসরি ব্রিটিশ শাসন বা রানীর শাসন 1858 থেকে শুরু হয়, চলে 1947 পর্যন্ত, প্রায় 100 বছর। এই সময়টাতে ব্রিটিশরা সমগ্র ভারত শাসন করলো এবং এই বিদ্রোহটা শক্ত হাতে যিনি দমন করেছিলেন তার নাম হলো লর্ড ক্যানিং। এবং লর্ড ক্যানিং এই বিদ্রোহটা দমন করেছিলেন কিসের মাধ্যমে? লর্ড ক্যানিং এই বিদ্রোহটা দমন করেছিলেন কিসের মাধ্যমে? লিখছেন? এই বিদ্রোহ দমন করার পরে লর্ড ক্যানিংকে আবার যেটা দেওয়া হয় সেটা উপাধির নাম ছিল ভাইসরয়। প্রথমে কোম্পানির যারা প্রধান তাদের পদবি ছিল গভর্নর, পরে যখন নিয়ামক আইন হয় তখন এদের পদবি হয়ে যায় গভর্নর জেনারেল। এরপরে ফাইনালি যখন রানীর শাসনের অধীনে যায়, হুম, রানীর শাসনের অধীনে গেলে তখন এদের পদবি হয় গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয়। গভর্নর জেনারেলের পরিবর্তে পদবি হয় ভাইসরয়। ওকে, তো এখন ভাইসরয় হিসেবে আসলেন লর্ড ক্যানিং। উনি ছিলেন প্রথম ভাইসরয়। পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে? প্রথম ভাইসরয় হলো লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভাইসরয় হিসেবে আসলে 1861 সালে ওনার শাসনামলে ভারতবর্ষে প্রথম পুলিশ ব্যবস্থা চালু হয়, ভারতবর্ষে প্রথম বাজেট চালু হয়। আর 1857 সালেই ওনার শাসনামলে ভারতবর্ষে প্রথম কাগজের মুদ্রা চালু হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কার শাসনামলে? উত্তর, ভারতবর্ষে প্রথম কাগজের মুদ্রা চালু হয় লর্ড ক্যানিং এর শাসনামলে। ভারতবর্ষে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কখন? উত্তর, লর্ড ক্যানিং এর শাসনামলে। এবং পুলিশ ব্যবস্থা চালু করেন কে? লর্ড ক্যানিং। কত সালে? 1861 সালে। লর্ড ক্যানিং এর পরে উল্লেখযোগ্য শাসক হলো লর্ড মেয়ো। লর্ড মেয়র শাসনামলে 1872 সালে ভারতবর্ষে প্রথম আদমশুমারি চালু হয়। পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষে প্রথম আদমশুমারি চালু হয় কখন? ভারতবর্ষে প্রথম আদমশুমারি চালু হয় লর্ড মেয়র হাত ধরে 1872 সালে। ভারতবর্ষে প্রথম আদমশুমারি চালু হয়। এরপরে লর্ড মেয়র পরে আছে লর্ড লিটন। লিটনের শাসনামলে 1878 সালে ভারতবর্ষে প্রথম অস্ত্র আইন চালু হয়। পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষে প্রথম অস্ত্র আইন চালু হয় কখন এবং ভারতবর্ষে প্রথম সংবাদপত্র আইন চালু হয় কখন? ভারতবর্ষে প্রথম সংবাদপত্র আইন এবং প্রথম অস্ত্র আইন চালু হয় 1878 সালে। তার আমাদের নামাজের বিরতি দেওয়া হবে না? নামাজের বিরতি দেওয়া হবে, কিন্তু আমরা একবারে শেষ করতে চেয়েছিলাম। যদি আপনারা চান বিরতি দিয়ে আবার ফিরতে হবে। জি স্যার, তাহলে শেষ করে দেন। ওটার জন্যই আমরা চেষ্টা করতেছিলাম আর কি। তো যাই হোক, এরপরে যেটা সম্পর্কে লিখবো সেটা হলো লর্ড রিপন নামে আরেকজন আসেন। লর্ড রিপন লিখবেন হলো লর্ড রিপন।
লর্ড রিপনের সময় ভারতবর্ষে প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষে প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয় কবে? উত্তর হলো লর্ড রিপনের সময় ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয় 1882 সালে। আর 1881 সালে ওর সময় আরেকটা আইন হয়েছিল যেটার নাম হলো ফ্যাক্টরি আইন। এই আইনের মূল কথা ছিল একজন শ্রমিককে দিয়ে দিনে 8 ঘন্টার বেশি পরিশ্রম করানো যাবে না। এই আইনের নাম ছিল ফ্যাক্টরি আইন। আরেকটা আইন হয়েছিল ওনার সময় 1882 সালে, সেটা হলো ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত এটার একটা রূপরেখা নিয়ে প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়, যার নাম হলো হান্টার কমিশন। ওই কমিশনের যিনি প্রধান তার নাম ছিল উইলিয়াম হান্টার। তার নেতৃত্বে হয় কমিশনের নাম হয় হান্টার কমিশন। এছাড়া ওনার শাসনামলে 1883 সালে আরেকটা আইন পাস হয় যার নাম ইলবার্ট বিল। এই বিলের মূল কথা ছিল যে এখন থেকে ভারতীয় বিচারকরা চাইলে ব্রিটিশ নাগরিকদের বিচার করতে পারবে। এই আইনের আগ পর্যন্ত ভারতীয় নাগরিকরা কোনো ব্রিটিশ নাগরিকের বিচার করতে পারতো না। এরপরে উল্লেখযোগ্য শাসক হলো লর্ড কার্জন। লর্ড কার্জনের সময় এসে 1905 সালে বাংলাকে দুই ভাগে ভেঙে ফেলা হয়, ইতিহাসে যাকে বলা হয় বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গটা কি ছিল? বঙ্গভঙ্গটা ছিল আমাদের যে বাংলা প্রদেশ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ এবং আসাম, এইটাকে মাঝখান দিয়ে দুই ভাগে ভেঙে ফেলে ব্রিটিশরা তাদের শাসনের সুবিধার্থে, এবং ধর্মের উপর ভিত্তি করে এটাকে ভেঙে ফেলা হয়। এই হলো আমাদের বাংলাদেশ, এই হলো ভারতের পশ্চিমবঙ্গ, এই হলো আসাম। তো ব্রিটিশরা কি করছে, এই মাঝখান থেকে একটা ডিভাইডেশন দিছে, এবং এই ডিভাইডেশনের ফলে এই পাশে একটা নতুন প্রদেশ হয় যার নাম পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এবং এই পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী ছিল কোথায়? এটা পরীক্ষায় আসে। পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী ছিল ঢাকা। আরেকটা হলো পশ্চিমবঙ্গ প্রদেশ, রাজধানী ছিল কলকাতা। আরেকটা হলো পশ্চিমবঙ্গ প্রদেশ, রাজধানী ছিল কলকাতা। পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর ছিলেন কে? উত্তর হলো এন্ড্রু ফ্রেজার। এন্ড্রু ফ্রেজার ইনি ছিলেন এইটার গভর্নর। আর এই পাশের যে গভর্নর এর নাম হলো ব্যামফিল্ড ফুলার। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের যে গভর্নর তার নাম হলো ব্যামফিল্ড ফুলার। এই দুইটা প্রদেশে ভাগ হয়ে গেল। ভাগ হলে কি হলো, এখন আবার আমাদের বাংলার রাজধানী হিসেবে ঢাকাকে স্বীকৃতি দেওয়া হলো। এই সময়টাতে এসে মুসলমানরা প্রথম রাজনৈতিক দল গঠন করে 1906 সালে, নাম হয় মুসলিম লীগ। কেন? কারণ নতুন প্রদেশ পেয়েছে। এই ঢাকায় বসে তারা দল গঠন করে ফেলে মুসলিম লীগ নামে। এইটার প্রস্তাবনা ছিল নবাব স্যার সলিমুল্লাহ। তিনি প্রস্তাবনা দিয়েছিলেন যে আমাদের একটা দল প্রয়োজন। কেন প্রস্তাবনা দেওয়া হয়? কারণ এর পূর্বে ভারতের যে রাজনৈতিক দল ছিল একটাই মাত্র, সেটার নাম ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। উনি একজন ব্রিটিশ সিভিলিয়ান, রিটায়ার্ড প্রাপ্ত। তো উনি মানুষকে বুঝালেন যে একা গিয়ে কোনো দাবি দেওয়া আদায় হয় না। তো তোমরা একটা রাজনৈতিক দল বানালে দাবি দেওয়া নিয়ে যেতে পারবা সেই দলের আন্ডারে, এবং সেই দলের নাম হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। 1885 সালে সেই দলটা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল এই দলটা শুধুমাত্র হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে, মুসলমানদেরকে বঞ্চিত করছিল, এরকম একটা অভিযোগ ছিল। সেটার প্রেক্ষিতে এটা হয়। এরপরের উল্লেখযোগ্য ঘটনা 1907 সালে ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয় আমাদের উপমহাদেশে, যার নাম স্বদেশী আন্দোলন। এটা শুরু হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গে আমাদের এই বঙ্গভঙ্গের বিপক্ষে, যে আমরা মানি না, আমাদের বাংলা জোড়া লাগাই দাও, ফেরত দাও, হেনতেন, এই মর্মে আন্দোলন শুরু হয় পশ্চিমবঙ্গে। 1908 সালে হয় ক্ষুদিরামের ফাঁসি। ক্ষুদিরামকে যে এই বঙ্গভঙ্গের রায় দেওয়া ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের গাড়িতে বোমা মারছিল, তাকে ধরে ফাঁসি দিয়ে দেয় ব্রিটিশ সরকার। এর পরের বছর অর্থাৎ 1909 সালে মুসলমানরা প্রথম ভোটাধিকার লাভ করে একটা আইনের মাধ্যমে। সেই আইনের নাম মরলি মিন্টো সংস্কার আইন। এইটা হয়েছিল লর্ড মিন্টোর সময়। এই আইনটা পাশ হয় যার সময় তিনি ছিলেন লর্ড মিন্টো। গভর্নর লর্ড কার্জনের পরে আসেন লর্ড মিন্টো। লর্ড মিন্টো। আর উল্লেখযোগ্য ঘটনা ঘটে লর্ড মিন্টোর পরে লর্ড হার্ডিঞ্জের শাসনামলে। লর্ড হার্ডিঞ্জ যখন ক্ষমতায় আসেন, সালটা ছিল 1900, মিন্টোর পরে লর্ড হার্ডিঞ্জ ক্ষমতায় আসলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হয়, অর্থাৎ দুই বাংলাকে আবারও জোড়া লাগাই দেওয়া হয়।
এবং আগের বঙ্গভঙ্গটা বাতিল করে দেওয়া হয়। তখন এই ২ বাংলা জোড়া লাগলে এর নাম হয় অভি অবিভক্ত বাংলা। অবিভক্ত বাংলা। পরীক্ষায় প্রশ্ন আসে অবিভক্ত বাংলা কখন হয়? উত্তর হলো লর্ড হার্ডিঞ্জের সময়। কত সালে? ১৯১১ সালে। এইখান থেকে আরেকটা পেইড কোয়েশ্চেন বলি, সেটা হলো এই বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিয়েছিলেন কে? এটাও বিসিএস এ ৩ বার আসছে। রদের ঘোষণা দিয়েছিলেন রাজা পঞ্চম জর্জ। তিনি তার জন্মদিনে দিল্লির সিংহাসনে আরোহণের সময় এটার ঘোষণা দেন। আর লর্ড হার্ডিঞ্জের শাসনামলের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো লর্ড হার্ডিঞ্জের সময়ে ১৯১২ সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। এই প্রশ্নটা বিসিএস এর পেইড কোশ্চেন। খুব সম্ভবত ৪৬ বা ৪৭ এ আসছিল। ব্রিটিশ ভারতের রাজধানী ঢাকা থেকে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কবে? উত্তর হলো ১৯১২ সালে। এবং এরপরে আমাদের এই অঞ্চল থেকে একজন গেছিলেন ব্রিটিশদের কাছে, নবাব স্যার সলিমুল্লাহ, যে আমাদের এই অঞ্চলের কি হবে? আমাদের একটা বিশ্ববিদ্যালয় বানায় দেন, হ্যান-ত্যান। এইসব নিয়ে যখন গেছেন, তখন যে ভার্সিটিটা আমরা পাই সেটার নাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এইটা প্রতিষ্ঠার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল তার নাম হান্টার কমিশন। এটা ১৯১৩ সালে গঠন করা হয়। এবং এই বছর হার্ডিঞ্জ ব্রিজ গঠনের উদ্যোগ নেওয়া হয়। তো হান্টার কমিশনটা কি? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত একটা কমিশন। কিভাবে বানানো যায়, কোথায় বানানো যায় এটা দেখবে। পরে ১ম বিশ্বযুদ্ধ হওয়ার কারণে এই কমিশনের রিপোর্ট কিছুদিনের জন্য স্থগিত হয়ে থাকে। ওকে? এরপরে যেটা আছে আমাদের ১৯১৩ র পরে উল্লেখযোগ্য ঘটনা আর তেমন কোনো নাই। এরপর শুরু হয়েছে আন্দোলন। এবং আন্দোলন যেটা শুরু হয় সেই আন্দোলনের মূলে কি ছিল? সেই আন্দোলনের মূলে ছিল প্রথম ঘটনা ১৯১৮ সালে ব্রিটিশরা একটা আইন করে, যে আইনের নাম রাওলাট আইন। এই আইনে মূল কথা ছিল যে কাউকে যেকোনো সময় অ্যারেস্ট করা, যে কাউকে যেকোনো সময় যেকোনো দণ্ড দিতে পারবে। এই আইনের বিরুদ্ধে মিছিল করলে ওইখানে পুলিশ গুলি চালায়। সেই হত্যাকাণ্ডটার নাম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। যদি হুদাই আজগুবি আপনাদের সাথে ওই মাঝখানে যে ৫-১০ মিনিট কথাবার্তা বললাম ওইগুলা না বললে সুন্দরভাবে পুরা বিষয়টা নিয়ে আরো বিস্তারিত ডিটেইলস এ আলোচনা করতে পারতাম। এখন এদিকে নামাজের সময় যাচ্ছে, স্যার এদিকে টাইম যাচ্ছে। বলেন। স্যার ১৯১৩ সালে এটা কি হান্টার কমিশন হবে নাকি নাথান কমিশন হবে? সরি, নাথান কমিশন হবে। ওই যে তাড়াহুড়া করতে গিয়ে নামাজের জন্য এখন পড়ছি পিছনে সব মিলে। ওই হাবিজাবি পেঁচাল না ফুটলে এটা হইতো না আরকি। পড়াটা যদি পড়ার মতো পড়তে পারতাম তাহলে পুরাটাই খুঁটিনাটি প্রত্যেকটা জায়গা ধরে, ধরে আমি আলাপ করতাম যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে সেই জায়গাগুলো। তো এইটা হয়েছিল কোথায়? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল অমৃতসর, পাঞ্জাবে। এটাও পেইড কোয়েশ্চেন একটা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? আরেকটা হলো এই ঘটনার পরে এই রাওলাট আইনের বিপক্ষে একটা আন্দোলন শুরু হয়েছিল ১৯২০ সালে। সেই আন্দোলনটা শুরু হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে। নাম হলো অসহযোগ আন্দোলন। নাম হলো অসহযোগ আন্দোলন। এরপরে ১৯১৯ সালে আরেকটা আন্দোলন শুরু হয়েছিল। এর আগেই সেই আন্দোলনটার নাম খেলাফত আন্দোলন। এই সময়টায় ১ম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ১৯১৮ সালে ১ম বিশ্বযুদ্ধ শেষ হলে তখন বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তুরস্কে মুসলমানদের খেলাফত ছিল যেটার নাম ছিল অটোমান সাম্রাজ্য। হ্যাঁ? অটোমান সাম্রাজ্য যেটা আছে এটা ভেঙে দেয় ব্রিটিশরা। এইটার বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানরা আন্দোলন করে যে না আমাদের খেলাফত টিকায় রাখা হোক, মুসলমানদের খলিফা থাকুক হ্যান-ত্যান। বাট এটা আর হয় নাই। তো এই ২ টা আন্দোলন সমসাময়িক সময়ে চলছিল। এর মধ্যে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। এইটা নিয়ে ৪৮তম অথবা ৪৭তম বিসিএস এর প্রশ্ন আসছে অসহযোগ আন্দোলন বন্ধ হয় কবে? এখন দেখেন কত ডেপথ এর প্রশ্ন। এটা আপনার বুঝতে হলে বিগত প্রশ্ন দেখতে হবে এবং টাইম নিয়ে খুঁটিনাটি সহ পড়তে হবে। নাহলে আমি শর্টকাটে মেরে দিতে পারতাম কিন্তু আপনাদের লস হইতো। আপনারা বুঝতেও না। বুঝতেও পারবেন না যে আপনাদের আমি ডেপথ থেকে পড়াচ্ছি না। ধরেন এই আন্দোলনটা বন্ধ হয়েছিল কবে? অসহযোগ আন্দোলন বন্ধ হয় ১৯২২ সালে। কোন ঘটনাকে কেন্দ্র করে? এইটাও পরীক্ষায় প্রশ্ন আসছে বিসিএস এ। আপনি একজন বিসিএস ক্যান্ডিডেট, প্রাইমারির না বা নিবন্ধনের না। এটা মাথায় রাখেন। তো বন্ধ হয় ১৯২২ সালে। বন্ধ হয় ১৯২২ সালে। ১৯২২ সালে যে অসহযোগ আন্দোলনটা বন্ধ হলো, এই ১৯২২ সালে অসহযোগ আন্দোলন বন্ধ হলো কোন ঘটনাকে কেন্দ্র করে? চৌরি চৌরা থানায় আগুন। জনতা বিক্ষুব্ধ হয়ে অর্থাৎ পুলিশ কি করছে? পুলিশ হলো গুলি চালায় দিছে জনতার দিকে। তারা যখন এই অসহযোগ আন্দোলনে আসে, এই সময় পুলিশ গুলি চালায়। অসহযোগ আন্দোলন ছিল অহিংস আন্দোলন। কোন প্রকার সহিংসতা এখানে ছিল না। হঠাৎ পুলিশ গুলি চালালে জনতাও ১৭-১৮ জন পুলিশকে ধরে চৌরি চৌরা থানার মধ্যে ঢুকায় দিয়ে আগুন জ্বালায় দেয়। এই ঘটনার পর মহাত্মা গান্ধী বলছে যে না আন্দোলন বন্ধ। এরপরে আরেকটা আন্দোলন হয় ১৯৩০ থেকে ১৯৩২ সাল পর্যন্ত যার নাম ছিল আইন অমান্য বা সত্যাগ্রহ আন্দোলন। আইন অমান্য আন্দোলন বা সত্যাগ্রহ। এটার মূল কথা ছিল ব্রিটিশরা একটা আইন করছে যে লবণ শিল্পে কোন ভারতীয় যাইতে পারবে না, শুধু ব্রিটিশরাই কাজ করবে। অথচ এইটার মাধ্যমেই আমাদের এই অঞ্চলের মানুষ চলত লবণ শিল্পের মাধ্যমে। আইন করে বলছে যে এটার ধারে কাছেও তোমরা আর আসতে পারবে না, ব্রিটিশরা চালাবে। তখন আন্দোলন শুরু হলো যে না এই আইন আমরা মানি না। তো আইন অমান্য আন্দোলন বা সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন কে? উত্তর এটারও নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। পেইড কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন আসছে এখান থেকে সেটা হলো এই সময়ে ১৯৩০ সালে একজন বিপ্লবী মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। মাস্টারদা সূর্য সেন
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। এটা পরীক্ষা আসছে। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয় কবে? এটা আসে নাই। 11-20 গ্রেডের পরীক্ষাগুলোতে আসে। উনার ফাঁসি হয়েছিল 1934 সালে। আর উনার শিষ্য ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদা সূর্য সেনের শিষ্য প্রীতিলতা ওয়াদ্দেদার। এটা বিসিএস পরীক্ষার পেইড কোয়েশ্চেন। সূর্য সেনের শিষ্য কে ছিলেন? সূর্য সেনের শিষ্য ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ইনি এই প্রীতিলতা ওয়াদ্দেদার সূর্য সেনের নির্দেশে চট্টগ্রাম ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন এবং আক্রমণে উনি গিয়ে ধরা খান। পরে উনি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। প্রীতিলতা ওয়াদ্দেদার উনি কি করেন? উনি চট্টগ্রাম ক্লাব আক্রমণ করেন। চট্টগ্রাম ক্লাব আক্রমণ করেন। চট্টগ্রাম ক্লাব আক্রমণ করেন কে? চট্টগ্রাম ক্লাব আক্রমণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। এইটাই পরীক্ষা আসে প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন? আর ওইখানে উনি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। এরপরের উল্লেখযোগ্য ঘটনা 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল যার নাম ভারত ছাড় আন্দোলন। এই আন্দোলনটা শুরু হয় কবে? উত্তর 1942 সালে। এটাও 44তম বিসিএস এর পেইড কোয়েশ্চেন। তো ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর এটাও নেতৃত্ব দেন হলো মহাত্মা গান্ধী। ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর হলো মহাত্মা গান্ধী। ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন কে? উত্তর হলো মহাত্মা গান্ধী। আর এছাড়া আরেকটা ঘটনা ঘটে 1946 সালে। সেই আন্দোলনটার নাম ছিল হলো আমার 1946 সালের আন্দোলন যেটা, এই আন্দোলনটার নাম কি? এই আন্দোলনটা 1946 সালের যে আন্দোলনটা এটা সম্পর্কে লিখবেন। এটার নাম ছিল তেভাগা আন্দোলন। তেভাগা মানে উৎপাদিত ফসল ৩ টা ভাগ হবে। ১ ভাগ পাবে জমির মালিক, ২ ভাগ পাবে চাষী। এই মর্মে আন্দোলন শুরু করেন একজন নেত্রী। তার নাম হলো ইলা মিত্র। পরীক্ষায় প্রশ্ন আসে তেভাগা আন্দোলনের নেত্রী বলা হয় কাকে? উত্তর হলো ইলা মিত্র। এছাড়া আরেকটা আন্দোলন হয়েছিল কৃষকদের পক্ষ থেকে 1950 এর দশকে। এই আন্দোলনটা শুরুটা ছিল 1940 এর পরবর্তী সময়ে 50 এর দশকে। সেটার নাম ছিল টঙ্ক আন্দোলন। পরীক্ষায় প্রশ্ন আসে এটা ডাক্তারদের স্পেশাল বিসিএস এ আসছিল টঙ্ক আন্দোলন অথবা আপনার ওই এদের ইসে প্রশ্নটা আসছিল যে আপনার কি বলে এটাকে? টঙ্ক আন্দোলন অনুষ্ঠিত হয় কবে? ডাক্তারদের অথবা ওই যে জেনারেল শিক্ষার যে স্পেশাল বিসিএস ওইখানে হয়েছিল এই প্রশ্নটা। 1937 থেকে 1950 সাল পর্যন্ত এই বিদ্রোহটা চলে যার নাম টঙ্ক আন্দোলন। টঙ্ক আন্দোলনটা কি? উত্তর এটা একটা কৃষক আন্দোলন। প্রশ্ন আসছিল এটা কি আন্দোলন? উত্তর কৃষক আন্দোলন। এই আন্দোলনটা সবচেয়ে তীব্র রূপ নিয়েছিল 46 এই তেভাগা আন্দোলনের সময়কালে এসে। তীব্র রূপ। এটা কৃষকদের একটা আন্দোলন ছিল। তো এইসব আন্দোলনের পরিপ্রেক্ষিতে ফাইনালি ব্রিটিশরা আমাদেরকে ছেড়ে চলে যায় এবং আমিও আপনাদেরকে ছেড়ে চলে যাবো এখনই। শেষ লাইনটা লিখি। আরো অনেক কিছু আমরা বলতে পারতাম গুছায়ে যদি মধ্যের ওই অহেতুক কথাবার্তাগুলো না বলা লাগতো। ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে যে এসে পড়ানোর বাদ দিয়ে চাপা-টাপা মারবে আমি এই করছি, ওই করছি, সেই করছি আপনারা তার একেবারে দেবতা স্থানে বসাবেন আর যে এসে পড়াবে ওই চাপা-টাপা না নিল 14ই আগস্টে একটা নতুন রাষ্ট্র জন্ম নিল পাকিস্তান। আর 15ই আগস্টে আরেকটা নতুন স্বাধীন রাষ্ট্র জন্ম নিল, নাম হলো ভারত। পাকিস্তান গঠন করা হলো মুসলমানদের দেশ হিসেবে। আর হিন্দুদের জন্য একটা দেশ গঠন করা হলো সেটা ভারত। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা হয়েছিল। কারণ 1939 সালে ব্রিটিশদেরকে একটা প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ, যে প্রস্তাবের নাম দ্বিজাতি তত্ত্ব। এটাও পরীক্ষার পেইড কোয়েশ্চেন। দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয় কাকে? উত্তর মোহাম্মদ আলী জিন্নাহকে। আমি খালি এই অধ্যায় থেকে যে কয়টা পেইড কোয়েশ্চেন সেই কয়টা লিখে দিলেই টাইমে পারবেন না। এত পরিমাণ প্রশ্ন এখান থেকে আসছে। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন। উনার এই প্রস্তাবটা আরেকটু ঘুরায় দিয়েছিলেন যিনি, তার নাম শেরে বাংলা একে ফজলুল হক। উনি যে প্রস্তাব দিয়েছিলেন সেটার নাম লাহোর প্রস্তাব। কবে দিয়েছিলেন? 1940 সালে। কে দিয়েছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক। উনার প্রস্তাবের মূল কথা ছিল ভারতবর্ষের যেই অঞ্চলে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে আলাদা অঞ্চলটা হচ্ছে মুসলমানরা আলাদা, আলাদা অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ পূর্ব মাথায় একটা অঞ্চল, আবার পশ্চিম মাথায় আরেকটা অঞ্চল। ২ মাথায় ২ টা স্বাধীন দেশ হোক। এই প্রস্তাবটা উনি দিছিলেন। বাট ওইটা আর কার্যকর হয়নি। আল্টিমেটলি ব্রিটিশরা আমাদেরকে যে লাইন অনুযায়ী ভাগ করে রেখে যায় সেই লাইনের নাম হলো রেডক্লিফ লাইন। এটা পরীক্ষায় প্রশ্ন আসছে। রেডক্লিফ লাইন কোন দেশের মধ্যকার সীমারেখা? ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। এই রেডক্লিফ লাইন অনুযায়ী আমাদের সীমারেখা করে দেয় ব্রিটিশরা এবং করে দিয়ে ব্রিটিশরা এখান থেকে বিদায় নেয় এবং এই হলো 1947 সালের দেশভাগ। এই পর্যন্তই আমাদের আলোচনা ছিল। নামাজের সময় যায় একেবারেই। আজকের মতো এখানেই আমরা বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আর কেউ মন খারাপ করলে, কষ্ট পাইলে আমি আন্তরিকভাবে দুঃখিত। মনের দুঃখে এসব কথাবার্তা বললাম আরকি। তা কেউ আপনারা মন খারাপ করবেন না বা কষ্ট পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট ক্লাসে আবারও কথা হবে। অনেক, অনেক ভালোবাসা আপনাদের জন্য।